হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ অমরনাথ কর। আমি তোদের কনসেপ্ট চিজার ইউটিউব চ্যানেলের ফিজিক্স ফ্যাকাল্টি, তোদের অমরদা। আমি তোদের ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট লেকচার দিয়েছিলাম। সেইখানে আমরা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী সম্পর্কে করিয়েছিলাম। এরপর আমরা ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্সের সেকেন্ড লেকচারে নিয়ে এসেছি, যেখানে তোদেরকে আমি পড়াবো কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি এবং তড়িৎ বলরেখা সম্পর্কে। ঠিক আছে, এরপর তোরা শোন, তোদের সাথে একটা কথা। তোরা ক্লাসগুলো করছিস, ক্লাসগুলো করার পর তোদের প্রবলেম কোথায় হচ্ছে সেটা তোরা ক্লাসে কমেন্ট করে জানা। আমি কমেন্টগুলো দেখব এবং দেখে আমাকে বুঝতে হবে যে তোদের কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এবং তোরা তোদের বন্ধুদের মধ্যে ক্লাসটাকে শেয়ার কর। ঠিক আছে, আর ক্লাসটা সম্পূর্ণ কমপ্লিট করার পর তারপরের লেকচারে, যদি আগের লেকচারটা না দেখে আসিস তো আগের লেকচারটা তোরা দেখে আয়, দেখে এসে এই লেকচারটা তোরা দেখ। ঠিক আছে, তো আজকে আমরা ফোর্স সম্পর্কে তাহলে ক্লাসটাকে স্টার্ট করে নিই। চল, আজকে আমরা ফোর্স সম্পর্কে জানবো। প্রথমে যে টপিকটা রয়েছে ফোর্স। আমরা কি করেছি আজকে দেখ কেমনভাবে তোদেরকে ক্লাসটাকে করাবো। আমি সমস্ত কিছুটা পিপিটির মতো বানিয়ে এনেছি, যাতে কি হয় লিখতে অনেকটা সময় চলে যায় লেখার পিছনে। তো লেখার পিছনে আমি সময়টা না দিয়ে কিছু কিছু যে সমস্ত লেখাগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট, মানে অতটা প্রয়োজন নয় যে বলে দিলে তোরা বুঝে নিতে পারবি, সেই সমস্ত জিনিসগুলো আমি লিখে এনেছি, সেগুলোকে ভালো করে এক্সপ্লেন করে দেবো। চল, আর যে আমি তোদেরকে ইংরেজিতে পড়াচ্ছি না এই কারণেই, কারণ ক্লাস 12-এ তোদের বোর্ডে লিখতে হয়, যে সমস্ত এসএ কিউ কোশ্চেনগুলো আসবে না সেগুলো তোদেরকে লিখতে হবে। তো তার জন্যই তোদেরকে প্রিপেয়ার করছি যে এসএ কিউ টাইপের যে কোশ্চেনগুলো আসবে, মানে যেগুলো তো ব্যাখ্যা তোকে করতে হবে, সেই সমস্ত কোশ্চেনগুলো যাতে তোরা হ্যান্ডেল করতে পারিস, এই কারণের জন্যই আমি বাংলায় লেখাচ্ছি। নাহলে আমি দেখবি যে ক্লাস 11-এর যে সমস্ত আমি লেকচার প্রোভাইড করেছি সেগুলো সমস্ত জিনিসটা আমি ইংলিশে পিপিটি বানিয়ে আনছি। ঠিক আছে, তো তোদের সুবিধার জন্যই আমি এটা করছি। তোরা ভাবিস না যে স্যার ক্লাস 12-এ ইংরেজিতে ইংলিশেতে কেন পড়াচ্ছেন না। তো আমি তোদের সুবিধার জন্যই আমি বাংলায় করে আনছি। তোরা যদি বলিস স্যার বাংলায় নয় ইংরেজিতে পিপিটি আনো, আমি তাহলে ইংরেজিতে পিপিটি আনার চেষ্টা করবো এবং তোদেরকে ইংরেজিতে লেকচারগুলো প্রোভাইড করব। ঠিক আছে, তোরা সেটা কোনটা করলে ভালো হয় তোরা সেটা বলতে পারিস আমাকে কমেন্টে। ওকে, চল ফার্স্ট আমরা ফোর্স সম্পর্কে জানবো। তো দেখ, এই যে মহাবিশ্বে এই 4 রকমের ফোর্স মানে এক্সিস্ট করে। কি কি ফোর্স স্যার? গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মহাকর্ষীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তড়িৎ চুম্বকীয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অর্থাৎ শক্তিশালী নিউক্লিয় বল, উইক নিউক্লিয়ার ফোর্স অর্থাৎ দুর্বল নিউক্লিয় বল। ফার্স্টে আমরা ফোর্স লেখ, তারপর ওই ফোর্সটা কোন কাজে লাগে, ওর রোল কি, তারপর ওই ফোর্সটার রেঞ্জ কত দূর অর্থাৎ ওই ফোর্সটার বিস্তার কতটা, তারপর ওই ফোর্সটার শক্তিশালী স্ট্রেংথ। এই যে শক্তিশালীটা করেছি না, এটা কোনো একটাকে আমরা কনস্ট্যান্ট মেনে তার সাপেক্ষে প্রত্যেকটা আমরা মানে লিখেছি। আমরা ধরে পাঁচটাকে আমরা কনস্ট্যান্ট ধরেছি, 5-এর সাপেক্ষে এটা 1 গুণ, 5-এর সাপেক্ষে এটা 10⁻⁻⁶ গুণ, 5-এর সাপেক্ষে এটা 10⁻38 গুণ, 5-এর সাপেক্ষে 10⁻25 গুণ, এইরকম ভাবে। বুঝতে পারলাম? বা আমরা কি বলেছি যে গ্র্যাভিটেশনাল ফোর্সটার যদি শক্তি 1 ধরা হয়ে থাকে, ওর সাপেক্ষে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা 10⁻36 গুণ শক্তিশালী, গ্র্যাভিটেশনাল ফোর্সের সাপেক্ষে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা 10⁻38 গুণ শক্তিশালী, গ্র্যাভিটেশনাল ফোর্সের সাপেক্ষে উইক নিউক্লিয়ার ফোর্সটা 10⁻25 গুণ শক্তিশালী। বুঝতে পারলাম যে এই যে স্ট্রেংথ ব্যাপারটা, এটা হচ্ছে একটা আপেক্ষিক বা রিলেটিভ জিনিস। ওকে, চল, তো গ্র্যাভিটেশনাল ফোর্স এর রোল কোথায়, এটা কোথায় কোথায় লাগে? প্ল্যানেটস, সোলার সিস্টেম, স্টার, গ্যালাক্সি, মহাবিশ্বে যে সমস্ত কাজগুলো হয় সেই সমস্ত জায়গায় এই গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল কাজে লাগে। সেটা তোরা ক্লাস 11-এ গ্র্যাভিটেশন যে চ্যাপ্টার সেখানে ভালোভাবে পড়ে এসেছিস। ওর রেঞ্জ মানে ওর বিস্তার ইনফিনিটি অর্থাৎ অসীম পর্যন্ত, অসীমে থাকা দুটো বস্তুর মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মহাকর্ষীয় বল কাজ করে, যেটার ফর্মুলা আমরা জানি F = দুটা বস্তু মাস যদি m1 এবং m2 হয়ে থাকে এবং তাদের মধ্যবর্তীকার দূরত্ব যদি r হয়ে থাকে, তাহলে সেখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা লাগে F = g × m1 × m2/r² হয়ে থাকে। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে হয়ে থাকে। এরপর দেখ,
ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বল। আমরা পড়বো তড়িৎ চুম্বকীয় বল কি, তার রাশিমালা কি, সমস্ত জিনিসগুলোই আমাদের রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে রয়েছে, আমি তাদেরকে পড়াবো। সেগুলো কোথায় লাগে স্যার, ওর মানে কাজটা কোথায় হয়ে থাকে, ওই ফোর্সের অ্যাপ্লিকেশন কোথায় দেখতে পাবো, কেমিক্যাল বন্ডিং। তোরা ক্লাস 11-এ পড়েছিস কেমিস্ট্রিতে ইনঅর্গ্যানিকের কেমিক্যাল বন্ডিং, যেটাকে কেমিস্ট্রি একটা ফান বলা হয়ে থাকে, ঠিক আছে। কেমিক্যাল বন্ডিং যদি তোরা ভালোভাবে না করিস তোরা তো অর্গ্যানিকের কিছুই বুঝতে পারছিস না। অনেকে বলে, আবার ইনঅর্গ্যানিকের বলে প্রত্যেকটা চ্যাপ্টার সঙ্গে মানে কেমিক্যাল বন্ডিং হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার অর্গ্যানিক ইনঅর্গ্যানিকের একটা জান বলতে পারে, ঠিক আছে, একটা জীবন বলতে পারিস, ঠিক আছে। ফ্রিকশন ফোর্স আমরা পড়েছি ক্লাস 11-এ, ঘর্ষণ বল, এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর্থাৎ তড়িৎ চুম্বকীয়। এটারও রেঞ্জ কি, অসীম পর্যন্ত এটা বিস্তৃত হয়ে থাকে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এইখানটায় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কিন্তু নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াস এটা হচ্ছে অ্যাটমিক নিউক্লিয়াস অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাবো। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কোথায় দেখতে পাবো, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে। ওর রেঞ্জ কত, 10⁻⁻15 মিটার, মানে কতটা ক্ষুদ্র ভাবতে পারছিস, কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কাজ করে 10⁻⁻15 মিটার, মানে একেবারেই ক্ষুদ্র, মানে যেটা কল্পনা করতে, অ্যাটমিক নিউক্লিয়াস তোদের রয়েছে একটা চ্যাপ্টার, সেখানে আমি তোদেরকে আরো ভালো করে বুঝাবো, সেখানে আর লাগে। আর উইক নিউক্লিয়ার ফোর্স, রেডিও অ্যাক্টিভিটি এইটাও পড়বো, রেডিও অ্যাক্টিভিটিও রয়েছে, অর্থাৎ সেইখানে গিয়ে আমরা ফিউশন ফিজিয়ন এই সমস্ত যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। এইটা আমাদের চ্যাপ্টার রয়েছে, আলাদা সেপারেট চ্যাপ্টার রয়েছে, সেখানে আমরা জানবো মডার্ন ফিজিক্সের মধ্যে অন্তর্গত। সেটা হচ্ছে কি 10⁻⁻18 মিটার, মানে এটা আরো ক্ষুদ্রতে এক্সিস্ট করে, মানে এর যে রেঞ্জ অনেক ক্ষুদ্র, 10⁻⁻18 মিটার, এটা হচ্ছে 10⁻⁻15 মিটার। আর সবচেয়ে শক্তিশালী যদি বলি কোনটা, এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে মহাবিশ্বে যত বল রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ক্ষুদ্র বস্তুটার মধ্যে যে বলটা লাগছে সেই বলটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী বল, ঠিক আছে, 10⁻38। আর এখানে তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপর রয়েছে আমাদের উইক নিউক্লিয়ার ফোর্স, তারপর রয়েছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, তো এই ফোর্সের ব্যাপারে তোদেরকে বললাম, এটা তোদের পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না, তোদের নিজেদের কনসেপ্টের জন্য আমি তোদেরকে এটা বলে রাখলাম, ঠিক আছে। এরপর আমি যেটা আসছি সেটা হচ্ছে কি কুলম্বের সূত্র, কুলম্বস ল। তো এই কুলম্বের সূত্রে আমরা পড়ব। তো কুলম্বের সূত্র কি বলছে, দুটি স্থির বিন্দু আধান, এইটা একটা স্থির বিন্দু আধান Q1, এটা একটা স্থির বিন্দু আধান Q2, এবং এদের মধ্যবর্তীকার দূরত্ব R। এই কুলম্বের সূত্র তোরা ক্লাস 10-এ পড়েছিস। তো দুটি স্থির বিন্দু আধান, এদের মধ্যে তারা পরস্পরের মধ্যে আর দূরত্ব যদি থাকে, যদি এই আরটা স্থির থাকে, তাদের মধ্যে একটা বল ক্রিয়া করে, সেই বলটা এফ প্রপোর্শনাল হয়ে থাকে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে থাকে Q1 এবং এই Q2, এই Q1 চার্জটা এবং Q2 চার্জটার গুণফলের সমানুপাতিক হয়ে থাকে। যখন আমাদের আর স্থির থাকে, বুঝলাম। এবং এই যে ফোর্সটা 1/r² হয়ে থাকে, মানে তাদের মধ্যবর্তীকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়ে থাকে, অর্থাৎ ইনভার্সনাল প্রপোর্শনাল হয়ে থাকে। কখন হয়ে থাকবে, যখন Q1 ইন্টু Q2 স্থির বা কনস্ট্যান্ট হয়ে থাকে। এইটাই আমাদের কুলম্বের সূত্র বলছে। এই যে ঘটনাটা, এটাই আমাদের কুলম্বস ল, এটাই হচ্ছে কি আমাদের কুলম্বস ল হিসাবে আমরা জানি। এরপর কি, তাহলে আমরা সুতরাং আমরা লিখতে পারি এফ, আমরা ভেদের নিয়ম অনুযায়ী লিখতে পারি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই r² লিখতে পারি। ভেদের নিয়ম অনুসারে একটা ভেদ কনস্ট্যান্ট ধরবো, অর্থাৎ ভেরিয়েশন কনস্ট্যান্ট এফ ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই r²। এই সূত্রটাকে মনে রাখবো, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন পাবো এখান থেকে, এফ ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই r² থেকে। এইখানে হচ্ছে কি, আর এইখানে যেটা হবে সেখানে হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে যেখানে আর Q1 Q2 পরিবর্তনশীল, মানে এগুলো পরিবর্তন হতেই পারে। ওকে, এই কেটা বলছি, এই কে বা কে ড্যাশ, এটাকে কে ড্যাশটাও বলতে পারো বা কেও বলতে পারো। এই কেটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। কি বলা হয় তাকে?
সমানুপাতিক ধ্রুবক। আর একটা একে বলা হয়, যেহেতু কুলম্বের সূত্র বলা হচ্ছে তার জন্য এটাকে কুলম্ব ধ্রুবক বলা হয়ে থাকে, কুলম্ব ধ্রুবকও বলা হয়ে থাকে, কুলম্ব কনস্ট্যান্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, এই যে কেটা, এই কেটার কিছু নির্দিষ্ট ধর্ম রয়েছে। দেখ, এই কের মান, এই কের মান কোন মাধ্যমে এই বলটা লাগছে সেটার উপর ডিপেন্ড করে। এর মান মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ কোন মাধ্যমে গিয়ে আমরা কাজটা করছি, মানে বলটা কিয়া করছে সেইটার উপর, মাধ্যমের প্রকৃতি ও ব্যবহৃত, আমরা কোন একক পদ্ধতিতে এটাকে ব্যবহার করছি, যে সিজিএস একক না এসআই একক, এই কোন একক পদ্ধতিতে ব্যবহার করছি এই ফোর্সটাকে, সেটার উপরও ডিপেন্ড করে। এর মান মাধ্যমের প্রকৃতি ও ব্যবহৃত একক পদ্ধতির উপর ডিপেন্ড করে, একক পদ্ধতির উপর নির্ভর করে। বুঝলাম? ওকে, এরপর দেখ, এখানে আমাদেরকে আরেকটু জিনিস জানতে হবে। সিজিএস পদ্ধতিতে এই কে ড্যাশের মান 1 হয়ে থাকে, সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের মান 1 হয়ে থাকে কোথায়? শূন্য বা বায়ু মাধ্যমে, সব মাধ্যমে নয়, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই কে ড্যাশের ভ্যালু 1 হয়ে থাকে। তখন আমরা কুলম্বের সূত্রটাকে কি করে লিখবো? তখন আমরা কুলম্বের সূত্রটাকে এ কে ড্যাশের ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। বুঝলাম? ওকে, এরপর দেখ এসআই পদ্ধতিতে, এরপর কি দেখব? এসআই পদ্ধতিতে সমস্ত জিনিসটা নোট করতে করতে যাবি কিন্তু, ঠিক আছে? যেমনভাবে বলছি সেরকমভাবে পুরো নোট করতে করতে যাবি। এরপর দেখ এসআই পদ্ধতিতে কি হয়ে থাকে? এসআই পদ্ধতিতে এই কে ড্যাশের ভ্যালু যেটা হয়ে থাকে 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নট কি তোদেরকে বলছি, এইটা হচ্ছে কি কার ক্ষেত্রে? শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে। ওকে, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে। দেখ, তাহলে আমরা কেমনভাবে লিখতে পারবো কুলম্বের সূত্রটাকে? এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র। এরপর দেখ, আমরা কি বললাম? এপসাইলন নটটাকে কি বলা থাকে? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ওকে, চল। এরপর এপসাইলন নটের একক তোদেরকে জিজ্ঞাসা করে, এপসাইলন নটের মাত্রা তোদেরকে জিজ্ঞাসা করে, সেইগুলো আমরা তোকে বলছি। চল পয়েন্ট কর এপসাইলন নটের একক। আমরা কি বললাম? এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি এপসাইলন নট ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এফ ইন্টু আর তার স্কোয়ার। এবার দেখ 4 পাই, এটার কি কোনো মাত্রা রয়েছে বা একক রয়েছে? মাত্রাহীন এককহীন রাশি। তাহলে Q1 হচ্ছে কি চার্জ, তাহলে Q1 Q2 হচ্ছে কি চার্জের গুণফল, তাহলে কুলম তার স্কোয়ার। এফ এর একক কি? নিউটন। আর দূরত্বের একক কি? মিটার তার স্কোয়ার। তাহলে এর একক কি হয়ে থাকবে? একক হচ্ছে এটার একক যেটা হয়ে থাকবে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স ইন্টু মিটার স্কোয়ার হয়ে থাকবে এটার একক। এবারে যেটা দেওয়া থাকবে ম্যাচ করে করে তোরা চেঞ্জ করবি, ঠিক আছে? এটা হচ্ছে তার এসআই পদ্ধতিতে একক।
সিজিএস পদ্ধতিতে একক তোরা লিখতে পারবি, সেটা তোদের হোমওয়ার্ক রইল যে সিজিএস পদ্ধতিতে এককটা কি হবে, এটা তোদের হোমওয়ার্ক দেওয়া রইল। এরপরের মাত্রা স্যার কিভাবে নির্ণয় করতে হয়, মাত্রা নির্ণয় করা তো আমরা জানি, মাত্রা নির্ণয় করা জানি, একই রকম ভাবে লিখবো। এইখানটাকে দেখবো এবং ডাইরেক্ট আমরা লেখার চেষ্টা করব। তো দেখ কুলম স্কোয়ার সি ইজ ইকাল টু কি জানি, মানে কিউ ইজ ইকাল টু আই ইন্টু টি, আমরা আগের ক্লাসে দেখেছি। তাহলে আই ইন্টু টি তার স্কোয়ার। নিউটন মানে কি ফোর্স ইজ ইকাল টু কি হতে, মাস ইন্টু এসেলারেশন। তাহলে মাস মানে কি এম, এসেলারেশন মানে কি এল টি টু দি পাওয়ার -2, এটা। আর মিটার স্কোয়ার মানে কি, মানে দৈর্ঘ্য তার স্কোয়ার, এল তার স্কোয়ার। এরপর দেখ সবগুলাকে উপর নিয়ে যে ভালো করে লিখতে হবে। এখানে দেখ এল কত রয়েছে, 2টা একে 3টা, তাহলে এম ইনভার্স হয়ে থাকবে 1 নম্বর, এফ ইনভার্স এল -3 উপরে T2, আর এইখান থেকে আরেকটা টি -2 উপরে গেলে কি হবে T+2, তাহলে T+2 আর T+2 T4 হচ্ছে, আর আই যেমন আছে থাকছে, আর এখানে কি আই তার স্কোয়ার, বুঝতে পারলাম। তাহলে এইটা হচ্ছে কি মাত্রা, এপসাইলন নটের মাত্রা। প্রচুর জিজ্ঞাসা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস তোদেরকে বললাম। ওকে, এটা প্রচুর জিজ্ঞাসা করে যে মাত্রাটা বলো, এপসাইলন নটের একক এবং মাত্রা। ওকে, এরপর দেখ কটা একটা মান তোদেরকে মনে রাখতে হবে। আমি তোদেরকে কোথাটাই বুঝাই ওই মানের ব্যাপারটা এইখানটা করে লিখি, এইখানটা করে ছোট্ট করে বক্স করে লিখছি, যেটা তোরা পরপরই পয়েন্টে লিখবি। মান কিসের মান, এপসাইলন নটের মান এসআই পদ্ধতিতে। কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে 8.85 ইন্টু 10⁻⁻12, এই মাত্রাটা, এই যে এটা লেখ কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2 আর নিউটন -1। এটা হচ্ছে কি এপসাইলন নটের মান এসআই পদ্ধতিতে। আরেকটা জিনিস তোদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, সেটাও আমি এখানটা লিখে দিচ্ছি, যেটা খুব ভালো করে মনে রাখবি। 1/4 এপসাইলন নটের মান যেটা মনে রাখতে হবে কিসের, এটাকে কি বলে দেখে, কে বললাম এসআই পদ্ধতিতে। এটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে কে, এটার ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻9, 9 ইন্টু 10⁻9। আর এই যে কে ড্যাশটা আমরা করলাম শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এটাকে সমানুপাতিক ধ্রুবক বলা থাকে বা কুলম ধ্রুবক বলা থাকে। এই কে ড্যাশটাকে সমানুপাতিক ধ্রুবক বা কুলম ধ্রুবক, এর মান হচ্ছে এসআই পদ্ধতিতে 9 ইন্টু 10⁻9। আর একটা কাজ হচ্ছে হোমওয়ার্ক দিলাম যে এর এককটা তোরা বার করবি, এর একক ক্যালকুলেশন করবি, এই কে ড্যাশটের একক শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে তোরা নির্ণয় করে আমাকে কমেন্টে জানাবি। তোরা কমেন্ট করিস নি কেন, তোরা কমেন্ট করে জানা। ওকে, চল দেখ আমরা তোদেরকে বললাম যে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কি হয়ে থাকবে। স্যার যদি আমরা অন্য মাধ্যমে শূন্য মাধ্যমে না গিয়ে আমরা ধরো তেলে নিয়ে গেলাম সমস্ত সিস্টেমটাকে, চার্জ দুটোকে তেলের ভিতরে নিয়ে গেলাম, বা আধান দুটোকে আমি জলের ভিতর নিয়ে গেলাম, চার্জ দুটোকে আমরা যে কোনো মাধ্যমে নিয়ে গেলাম, অন্য কোনো মাধ্যমে যে রাখলাম, তখন তার ক্ষেত্রে কি হয়ে থাকবে, এই ফোর্সের মান কি হয়ে থাকবে। মান দেখছি আমরা এখানে, ডিরেকশন কিন্তু দিক দেখছি না, শুধুমাত্র মান নিয়ে আলোচনা করছি, ডিরেকশন নিয়েও আমরা তোদের জন্য আসছি। তো দেখ যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, কুলম্বের সূত্রটা লেখা হয় এফ ইজ ইকাল টু 1/4 এপসাইলন নট নয়, এই এপসাইলন নট নয় কি লিখবো, শূন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে 1/4 এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে নয়, যে কোনো মাধ্যম, শূন্য বা বায়ু মাধ্যম বাদ দিয়ে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। এরপর দেখ আমাদের এই এপসাইলন এবং এপসাইলন নট এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কুলম্বের ধ্রুবক যেটাকে বলা হয়ে থাকে, যেটাকে আমাদের কুলম্ব ধ্রুবক বলা হয়ে থাকে, ঠিক আছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে। কি রিলেশন, যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে বা কুলম্ব ধ্রুবক বা আপেক্ষিক ধ্রুবক, এটাকে বলা থাকে মাধ্যমের
পরাবৈদ্যুতিক, কেটাকে কি মনে রাখ, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওইখানে কি লিখেছিলাম, কে ড্যাশ লিখেছিলাম, কে ড্যাশ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট লিখেছিলাম। এখানে কি লিখছি, কেটাকে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলা থাকে, আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলা হয়, আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলা হয়। আর এপসাইলন হচ্ছে কি, এপসাইলন নট বলেছিলাম এখানে কি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, কি বলেছিলাম, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। আর এইখানে কি বলছি, এখানে হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা, এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা। এই যে এপসাইলন লিখেছি না, এই এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা। আর ওইখানে এপসাইলন নট কি বলেছিলাম, শূন্য মাধ্যমের তড়িৎ। ওইখানে কে ড্যাশ কি বলেছিলাম, শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এখানে কে বলছি কি, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানে কে ড্যাশ হচ্ছিল শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এখানে হচ্ছে কেটাকে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলা হয়ে থাকে। এই সূত্রটাকে দেখ, কে ইজ ইকুয়াল টু কি বলা হয়ে থাকে, এই যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক, আপেক্ষিক মানে কি, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এটাকে বলা হয় থেকে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এখানে এপসাইলন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এপসাইলন ইজ ইকুয়াল টু কে ইন্টু এপসাইলন নট লিখতে পারি। তাহলে এই সূত্রটাকে আমরা লিখতে পারি 1/4 কে ইন্টু এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এই সূত্রটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি। দুটা ফরম্যাটে তোদেরকে কি করতে রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সম্পর্কে আসছি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সম্পর্কে আমরা এলাম। তো ওইখানে বললাম যে কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট হয়ে থাকে। এপসাইলন হচ্ছে কি যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা, এপসাইলন নট হচ্ছে কি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এদের যে অনুপাত, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের যে তড়িৎভেদ্যতা, সেটাকে বলা হয় থাকে কি কে, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আর ওইখানে যেটা বলেছিলাম কে ড্যাশ, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে যার ভ্যালু হয়ে থাকে কি 1/4 এপসাইলন নট, ওটার ভ্যালু কনস্ট্যান্ট, কে ড্যাশের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, ওটার ভ্যালু 1/4 এপসাইলন নট হয়ে থাকে কিসের ক্ষেত্রে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে। আর এপসাইলন নটেরও ভ্যালু কনস্ট্যান্ট, 4 ভ্যালু কনস্ট্যান্ট, যেটা বলেছিলাম 9 × 10⁹ হয়ে থাকে। আর সিজিএস পদ্ধতিতে ওই কে ড্যাশের ভ্যালু 1 হয়ে থাকে। আর এটার ভ্যালু কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের ভ্যালু ভেরিয়েবল, কিন্তু মাধ্যমের তড়িৎভেদ্যতার উপর ডিপেন্ড করে থাকে, ঠিক আছে। কে এর ভ্যালু এপসাইলন বাই এপসাইলন নট বা এফ ভেকাম, অর্থাৎ যে শূন্য মাধ্যমে যে বল ক্রিয়া করছে এবং যে কোনো মাধ্যমে যে বল ক্রিয়া করছে তাদের অনুপাত। তাহলে এই যে কে এর যেটা, এইটাকে ভালো করে মনে রাখবি, কোশ্চেন কিন্তু তোদের যেহেতু এমসিকিউ টাইপ তোদের প্যাটার্ন করেছে, এখান থেকে কোশ্চেন কিন্তু তোদের আসবেই। তো এই সূত্রটাকে তোরা কিন্তু মাথায় রাখিস। কি সূত্র, কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট এফ ভেকাম ডিভাইডেড বাই এফ মিডিয়াম। এফ ভেকাম বলতে কি, এফ ভেকাম যেটা স্যার, এফ ভেকাম মানে কি, যে শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল, শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল। আর এফ মিডিয়াম হচ্ছে স্যার যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে ক্রিয়াশীল বল। ওকে, চল কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, এটা বলে দিচ্ছি। তাহলে আমরা দেখ, আমরা এখান থেকে লিখতে পারি এফ মিডিয়ামে যে ফোর্সটা লাগবে সেটা হচ্ছে স্যার এফ ভেকামে যে ফোর্স লাগবে ডিভাইডেড বাই কে। কে হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এফ ভেকাম শূন্য মাধ্যমে ধর দেওয়া রয়েছে, কে এর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে মিডিয়ামে ফোর্স চাইছে, সেটা তোরা পারবি। এরপর দেখ তোদের এখানে থিওরি পার্টটা হয়ে গেল কুলম্বের সূত্র সম্পর্কে। দেখ আমরা কি করব, করতে করতেই নিউমেরিক্যাল করতে হবে। ফিজিক্স পড়ছিস মানে তোদেরকে নিউমেরিক্যাল ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমি তোদেরকে নিউমেরিক্যাল ডিপিপে দেবো, এখানেও আমি বেশ কয়েকটা ভালো ভালো নিউমেরিক্যাল করিয়ে দেবো। থিওরি পড়বি, নিউমেরিক্যাল করবি, ব্যাস এগিয়ে যাবি। থিওরি পড়বি, নিউমেরিক্যাল করবি, ব্যাস এগিয়ে যাবি। তোদের ছায়া প্রকাশনের বইয়ে যে শর্ট কোশ্চেন টাইপগুলো রয়েছে সেইগুলোর আমি কি করব, একটা আলাদা ভিডিও নেবো, যেখানে আমি তোদেরকে বইটা নেবো এবং সেই শর্ট কোশ্চেনগুলো প্রবলেম সলভ করতে করতে থাকবো। তোদের কারোর যদি ওই বইটার শর্টের যে কোশ্চেনগুলোর পিডিএফ থাকে, তোরা তাহলে আমাদের
কমেন্টে হ্যাঁ বলবি, আমরা তোর সাথে যোগাযোগ করে নেবো, ঠিক আছে? তোরা না হলে অমরনাথ কর এইটাতে তোরা জিমেল করবি, এই জিমেলটাতে, জিমেল অ্যাকাউন্টে তোরা জিমেল করবি, আমি পেয়ে যাবো। তোরা ছবিটা কিন্তু পাঠাস, ঠিক আছে? কি ছবিটার নামটা হচ্ছে অমরনাথ কর @gmail.com। এখানে তোরা কি করবি, মেল করবি, এটাতে মেল করবি, আমার কাছে চলে আসবে। তোরা প্লিজ এটা দিবি, তাহলে আমি তোদেরকে কি করতে পারবো বলতো, সলভ করে করে পড়িয়ে দিতে পারবো, ঠিক আছে? ওটা আমি লাস্ট লেকচার হচ্ছে এটা নেবো, 3টা লেকচার হয়ে যাবে, আমি এখান থেকে কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু করাবো, থিওরিক্যাল পার্ট সমস্ত কিছুটা করাবো। লাস্টে আমি কি করব, ওইটা তোদের জন্য লাস্টে ওই এমসিকিউ টাইপের যত কোশ্চেন রয়েছে আমি সবকে সলভ করিয়ে দেবো একটা ভিডিওতে, ঠিক আছে? যতক্ষণ লাগে 50-60টা যতগুলো নিউমেরিক্যাল থাকে না কারণ কারণ যদি তোদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসছে তো তোদেরকে ওইগুলোর সাথে ভালো করে পরিচিত হতে হবে, তো ওইগুলো আমি করিয়ে দিতে। তাছাড়া আমি তোদেরকে ডিপিপিতে কোশ্চেন দিতে, তারপর ডিপিপি কোশ্চেন করবি। ওকে, ব্যাস, চল এরপর আমরা নিউমেরিক্যাল চলে যাই। কি বলেছে, দুটি আহিত গোলক ডি ব্যবধানে থেকে পরস্পরের উপর এফ বল প্রয়োগ করছে, যদি তাদের 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে রাখা হয় তবে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? দুটি আহিত গোলক ডি ব্যবধানে পরস্পর এফ বল প্রয়োগ করে, ডি ব্যবধানে থেকে পরস্পর এফ বল পরস্পরের উপর এফ বল প্রয়োগ করে, যদি তাদের 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে রাখা হয় তবে তাদের ক্রিয়াশীল বল কত হবে? তাহলে মাধ্যমের কি দেওয়া রয়েছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ কে এর ভ্যালু দেওয়া রয়েছে 2, ঠিক আছে? এরপর দেওয়া রয়েছে কি, এরপর দেওয়া রয়েছে এফ ভেকাম, অর্থাৎ শূন্য মাধ্যমে যে বলটা কেয়ার করেছে এফ, আমাদেরকে কি করেছে, যদি তাদের 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে, তাহলে এফ মিডিয়াম, আমরা একটু আগে কিনলাম এফ মিডিয়াম ইজ ইকাল টু এফ ভেকাম ডিভাইডেড বাই 2। এফ ভেকামের ভ্যালু কত দেওয়া রয়েছে এফ, আর এইদিকে 2, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এফ মিডিয়ামে যে ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে এফ বাই 2, ঠিক আছে? আমাদের এই যে বলেছিলাম, আগে বলেছিলাম যে কে ইজ ইকাল টু এফসাইলন বাই এফসাইলন নট বা ইজ ইকুয়াল টু এফ ভেকাম ডিভাইড বাই এফ মিডিয়াম, এটা ভালো করে পড়বি। চল নেক্সট কোশ্চেনে যাই। যদি আহিত কোণার মধ্যে দূরত্ব ডি হলে বিকর্ষণ বল হয় 9 নিউটন, যদি দূরত্ব 3 হয় তবে বিকর্ষণ বল কত হয়ে থাকবে? আমরা কি জানি, আমরা প্রথমে কি দেওয়া রয়েছে দেখ, আমরা বলেছি এদের দেখ দুটি আয়তগুলো কোণা দেওয়া রয়েছে, তাদের মধ্যে দূরত্ব ডি হলে বিকর্ষণ বল হয় 9 নিউটন। আয়ত কোণাগুলো তো সেম, অর্থাৎ তাদের মধ্যে চার্জ তো সেমই থাকবে। Q1 Q2 কি কনস্ট্যান্ট, Q1 Q2 কনস্ট্যান্ট হলে ফোর্সটা স্যার কি হয়ে থাকবে 1/r² সঙ্গে সমানুপাতিক হয়ে থাকে, হয় না হয়নি হয়? তাহলে F1/F2 ইজ ইকাল টু D2/D1 লিখতে পারি, D2/D1 তার স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ স্যার অবভিয়াসলি লিখতে পারো, এটার অনুযায়ী আমরা ভেদের নিয়ম অনুযায়ী লিখতে পারি। তাহলে কি লিখবো, D2 ভ্যালু কত, D2 ভ্যালু 3D দেওয়া রয়েছে, D1 এর ভ্যালু কত দেওয়া রয়েছে, D দেওয়া রয়েছে, তাহলে তার হোল স্কোয়ার, DD কাটবে 9, 3 স্কোয়ার মানে 9, 1 স্কোয়ার মানে 1, অর্থাৎ F1, তবে বিকর্ষণ বল কত হয়ে থাকবে? আর কি বলেছে যে 9 নিউটন, মানে F1/F2 ইজ ইকাল টু 9 হচ্ছে, F1/F2 ভ্যালু কত 9 দিয়েছে। এবার দেখ বিকর্ষণ বল হয় 9 নিউটন, মানে F1 এর ভ্যালু কি দিয়েছে 9 নিউটন দেওয়া রয়েছে, F1 এর ভ্যালু কত দেওয়া রয়েছে 9 নিউটন, এখানে F1 এর ভ্যালু যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 9 নিউটন দেওয়া রয়েছে। তাহলে F2 এর ভ্যালু আমাদের কে হচ্ছে F2 ইজ ইকাল টু কি লিখবো F1/9, F1 এর ভ্যালু কত 9/9 ইজ ইকাল টু 1, তাহলে F2 ইজ ইকাল টু 1 নিউটন, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে চল এরপর আর ব্যবধানে, তোরা কি করবি কোশ্চেনটা টুকবি, ট্রাই করবি, তারপর আমার সলিউশন দেখবি। আর ব্যবধানে অবস্থিত দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল এফ, প্রতিটি আধানের মান অর্ধেক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। আর ব্যবধানে অবস্থিত দুটি আধানের মধ্যে, দুটি আধান আমরা ধরছি Q1 এবং Q2, তাদের মধ্যে ক্রিয়াশীল বল এফ, দুটি আধান, তাহলে এফ ইজ ইকাল টু কি লিখবো কে Q1 Q2/r², আমরা যে কোনো পদ্ধতিতে ধরতে পারি, আমরা সিম্পল কে রাখলাম। এরপর কি বলেছে, প্রতিটি আধানের মান অর্ধেক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো,
মানে Q1 এর মানকেও, মানে এরপর সেকেন্ড, ফার্স্ট কেসে তো এইটা ছিল, ফার্স্ট কেসে এইটা ছিল, সেকেন্ড কেসে কি বলেছে, প্রতিটি আধানের মানকে অর্ধেক, অর্থাৎ Q1কে কি করেছে, Q1কে Q1/2 করেছে, আর Q2কে কি করেছে, প্রতিটি আধানের মানকে অর্ধেক Q2/2 করেছে। প্রতিটি আধানের মান অর্ধেক এবং তাদের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করেছে, মানে আর কে কি করেছে, তাদের মধ্যবর্তী দূরত্বটাকে 2r করে দিয়েছে। বুঝতে পারলো? তাহলে কি আসছিল বল, সিম্পল ভাবে লেখ, এফ ড্যাশ হয়ে থাকবে, মানে এফ ড্যাশ চেঞ্জ হচ্ছে, তো তাহলে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু যেটা হয়ে থাকবে এটা হচ্ছে কি, কে তো কনস্ট্যান্ট, কে Q1/2 Q2/2, চার্জগুলো কি হয়েছে, Q1 কি হয়ে গেছে, Q1/2 হয়ে গেছে, Q2 কি হয়েছে, Q2/2 হয়ে গেছে, আরটা কি হয়ে গেছে স্যার, 2r হয়ে গেছে, 2r তার কি হয়ে থাকবে, হোল স্কোয়ার হয়ে থাকবে। তাহলে আমরা লিখতে পারি এফ ড্যাশ ইজ ইকুয়াল টু কে Q1 Q2 দু দুগুণে কত 4, আর এখানে দু দুগুণে 4, আর এখানে তার আর তার স্কোয়ার, তাহলে 4 4 16, তাহলে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এখানে লিখবো কে Q1 Q2 16r², আর কে Q1 Q2/r², এর ভ্যালু কত বলেছি, এফ, তাহলে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু কি লিখবো, কে Q1 Q2/r², এটার ভ্যালু কত, এফ, তাহলে f/16, তাহলে দ্বিগুণ করা হলে কি আসছিল বল, কত হয়ে থাকবে, 1/16 গুণ হয়ে থাকবে, অর্থাৎ যে প্রথমে যে বলটা লাগছিল তার 16 হয়ে থাকবে, অর্থাৎ তার 16 গুণ হ্রাস পাবে। ঠিক আছে, ওকে। এরপর যে কোশ্চেনটা তোদেরকে করাবো না, সেটা হচ্ছে একটা প্রচুর ভালো কোশ্চেন, যেটা তোদের নিট 2025-এ পুরো সেম অঙ্কটাকে দিয়েছে, যেটা তোরা প্রচুর টাফ ছিল, দুটো টাফ নয়, লেন্দি কোশ্চেনটা ছিল, আর কিছুই নয়। চল তোরা কোশ্চেনটা পজ কর ভিডিওটাকে, দিয়ে কোশ্চেনটাকে তোলার পর একটু বুঝে নিজে ট্রাই কর, দেন তোরা সলিউশন দেখ। চল তোরা কোশ্চেনটা পড়েছিস, পড়ানোর পর কোশ্চেনটা তুলেছিস, পড়েছিস, চল করি। দেখ, নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত সম আধান ও ব্যাসার্ধের গোলকের বি ও সি এর মধ্যে বিকর্ষণ বল এফ। সম আধান এবং ব্যাসার্ধের, মানে এটা হচ্ছে বি একটা আধান, আর একটা হচ্ছে এটা হচ্ছে একটা সি আধান, এদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা সেটার মান বলেছে এফ। ধরছি এটার সমমানের আধান, এটার কিউ, এটারও কিউ, এবং এদের মধ্যবর্তীকার দূরত্ব হচ্ছে আর। ওকে, এদের মধ্যবর্তীকার দূরত্ব কত হচ্ছে আর। তাহলে এদের মধ্যে যে ফোর্সটা লাগবে সেটা হচ্ছে কি, আমাদের F1 ধরছি, F1 এর ভ্যালু কত বলেছি, এফ, মানে এটার মধ্যে F1 ধরছি, এফ এর ভ্যালু কত হবে, কে Q1 Q2/r², এটা তো আমরা জানি। তাহলে এখানে কি হয়ে থাকবে, F1 ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কে Q²/r², এটার ভ্যালু। এরপর কি বলছে, একটি তৃতীয় নিস্তড়িক গোলক এ, একটা তৃতীয় নিস্তড়িক গোলক আনা হলো এ, ধর একটা নিস্তড়িত গোলক, মানে তার মধ্যে কোনো চার্জ নাই, এর মধ্যে কোনো চার্জ নাই, এর মধ্যে 0 কুলম চার্জ, বি এর সাথে স্পর্শ করানো হলো। এই যে বি চার্জের সাথে এটা তো হয়ে গেল, এরপর বি চার্জ এর মধ্যে বল তো কি করছে, তো বি চার্জের সাথে স্পর্শ করলো, এটা হচ্ছে বি চার্জ, এর ব্যাসার্ধ এ আর বি এর সমান। তাহলে যখনই বি চার্জের সাথে স্পর্শ করা হলো, বি এতে কি রয়েছে, কিউ কুলম চার্জ, কি হবে, এ স্পর্শ করানো হলো এবং একটি তৃতীয় নিস্তড়িক গুলোকে এ স্পর্শ করানো হলো, এবং পরে সি গুলোকে স্পর্শ করানো হলো এবং সরিয়ে নেওয়া হলো। ফার্স্টে এ বি এর সাথে স্পর্শ করানো হলো, সরিয়ে নেওয়া হলো, সরিয়ে নিলে কি করবে, তাহলে এ চার্জ রইবে আর এদিকে স্যার বি চার্জ রইবে। এবং আমরা কি জানি আধানের সমবন্টন নীতি অনুযায়ী যে মানে যেহেতু সমান তাদের ব্যাসার্ধ, তাহলে দুটাই সমানভাবে আধান বন্টিত হবে, অর্থাৎ এটা তো Q/2 0 কুলম, তাহলে এর দুটার মধ্যে বন্টিত হচ্ছে, তাহলে Q/2 কুলম হিসাবে বন্টিত হবে, আর এটা তো Q/2 কুলম হিসাবে বন্টিত হয়ে থাকবে। এটা হচ্ছে এ চার্জ রয়েছে, এটাতে বি চার্জ রয়েছে। হ্যাঁ তো স্যার বাত তো সহি হ্যাঁ, কাহা তা তো সহি, হ্যাঁ বাত তো সহি। ওকে, তাহলে এদের মধ্যে যে ফোর্সটা লাগছে সেটা হচ্ছে F2 ধরছি, এদের মধ্যে যে ফোর্সটা লাগছে সেটা হচ্ছে F2 ভ্যালু স্যার কত হয়ে থাকবে, F2 ভ্যালু, এবং সরিয়ে নেওয়া হলো, সরিয়ে নেওয়া হলো। এরপর কি করছে, বলছে যে বি এর সাথে স্পর্শ করানো হলো এবং পরে সি গুলোকে স্পর্শ করানো হলো, এবং পরে এটাকে তৃতীয় নিস্তড়িক গুলো, মানে আমরা এ ধরেছিলাম, একে ফার্স্টে বি এর সাথে স্পর্শ করানো হলো, সরিয়ে নেওয়া হলো, এরপর এটাকে সি গুলোকে সাথে স্পর্শ করানো হলো, মানে এটাকে যখন আমরা, এতে এখন চার্জ কত রয়েছে Q/2 সি কুলম, আর সি গুলোকে সাথে স্পর্শ করানো হলো, তাহলে এটা তো সি, এতে চার্জ রয়েছে কত কিউ কুলম,
তাহলে এদের যেহেতু ব্যাসার্ধ সমান, আধানের সমবন্টন নীতি অনুযায়ী সমানভাবে বন্টিত হয়ে থাকবে। অর্থাৎ এখানে এ চার্জ রয়েছে, এরপর এখানে সি চার্জ রয়েছে। এ চার্জের কত হয়ে থাকবে, তাহলে Q/2 প্লাস কিউ, টোটাল চার্জ হচ্ছে কত 3Q/2। এর হাফ কত, এর হাফ মানে 3Q/2 এর হাফ যেটা হয়ে থাকবে 3Q/4, অর্থাৎ এটাও 3Q/4 কুলম্ব আসবে, এটাতেও 3Q/4 কুলম্ব চার্জ আসবে। বুঝলাম 3Q/4। এরপর কি বলছে, এখন বি ও সি এর মধ্যে আমাদের ফোর্সটা চেয়েছে। এখন বি ও সি এর মধ্যে ফোর্স মানে এই চার্জটা আর এই চার্জটার মধ্যে এখন ফোর্স চেয়েছে। এখন এটাতে বিতে চার্জ হচ্ছে কত Q/T সি কুলম্ব, আর সিতে চার্জ হচ্ছে কত 3Q/4 সি কুলম্ব। এদের মধ্যে ডিস্টেন্স কত আরই রয়েছে। তাহলে F2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, কে Q1 এর ভ্যালু Q/2, Q2 এর ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে 3Q/4 ডিভাইডেড বাই আর তার স্কোয়ার। তাহলে কে 3K² আর স্কোয়ার, K² আর স্কোয়ার, এটার ভ্যালু স্যার কত, এটার ভ্যালু F দেওয়া আছে, অর্থাৎ 3/8 ইন্টু F, অর্থাৎ 3F/8। এটা হচ্ছে আনসার। বুঝ, যদি না বুঝতে পারো আরো রিপিট কর। একটা জিনিস জায়গায় তোদেরকে বুঝতে হবে যে আধানের সমবন্টন নীতি, যদি তার ব্যাসার্ধ সেম হয়ে থাকে, ব্যাস সেম হয়ে থাকে, তাহলে সমমানে আধান বন্টিত হবে। ঠিক আছে, সমমানে আধান বন্টিত হবে। এইখানটা এটাই মেন যে ফান্ডটা, বুঝতে পারলো? আনসার 3/8 হয়ে যাবে। ওকে, চল এরপর 5 এর দাগের অঙ্কটাতে আসি। কি বলছে, কিউ আধানের কিউ আধানকে দুটি অংশে বিভক্ত করা হয়, একটা স্মল কিউ এবং একটা ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। একটি নির্দিষ্ট ব্যবধানে তাদের মধ্যে বিকর্ষণ বল সর্বোচ্চ হলে, ব্যবধানে তাদের মধ্যে একটি নির্দিষ্ট ব্যবধান অর্থাৎ আর কে কনস্ট্যান্ট রেখেছে, তাদের মধ্যে সর্বোচ্চ হলে ক্যাপিটাল কিউ বাই স্মল কিউর যেটা হয়ে মানে অনুপাত হয়ে থাকবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো দেখ স্যার কখন সর্বোচ্চ হবে, এই আধানটা এবং এই আধানটার মধ্যে সর্বোচ্চ বল কখন কি করবে, কি করে বুঝবো? দেখ আমার কাছে ধর একটা নাম্বার ধর 10, ঠিক আছে, আমার কাছে একটা নাম্বার রয়েছে 10। এই 10কে কেমন দুই ভাগে ভাঙবো যে এই 10-এর ওদের গুণফল সর্বোচ্চ হবে? সর্বোচ্চ হওয়া মানে কি, আমাদের সূত্রটা কি ফোর্সের, তাদের মধ্যে বিকর্ষণ বল মানে কে Q1 Q2/r², আর স্কোয়ারও কনস্ট্যান্ট, কেউ কনস্ট্যান্ট, মানে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2, মানে Q1 Q2-র গুণফল সর্বোচ্চ যখন হবে সেইটা চেয়েছে। তাহলে 10কে আমরা কেমন ভাবে ভাঙবো যে এদের মধ্যে গুণ করলে সর্বোচ্চ ভাবে পাবো? ধর 10কে আমি 2 করলাম, আর তাহলে 2 করলে 8 রয়েছে, তাহলে এদিকে 8 রইলাম, তাহলে 8 দুগুণে কত 16। ধর 10টাকে এদিকে আমি 3 করলাম, এদিকে 7 করলাম, 3 7 21। ধর 10টাকে আমরা এরকম ভাবে ভাঙলাম, এদিকে 4 এদিকে 6, 4 ছক 24। বা ধর 10টাকে আমি এদিকে 5 করলাম, এদিকে 5 করলাম, 5 5 25। বা ঠিক একই রকম ভাবে এদিকে নিয়ে যা, 9 1 কর, সব কর, দেখেলে যে যখন চার্জ দুটা সমান মানে 5 এবং 5-এ ভাঙবো 10টাকে, তখনই ওর মান 25 আসছে, তার বাকি সবগুলাতেই কম রয়েছে। তুই যে কোনো নাম্বার এরকম ভাগ, যে যখন দুটা সমান হয়ে থাকবে, সমানভাবে বিভক্ত করব, তখনই তার মান ম্যাক্সিমাম পাবো, তাদের গুণফলের মান ম্যাক্সিমাম পাবো। এটা ম্যাথে পড়বি। তো এখানে কি বলছে, তাহলে আমরা এখানে বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ হলেই এদের মান ম্যাক্সিমাম। বুঝতে পারলাম? তাহলে এখানে কি লিখবো, স্মল কিউ এই মাইনাসটা এদিকে আসলে প্লাস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ, 2 স্মল কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ। আমাদেরকে কিসের অনুপাত চেয়েছে, ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ। তোরা অনেকে কি করবে, স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ করবে, না, ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ। তাহলে ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ ইজ ইকুয়াল টু 2, এটা আনসার হয়ে থাকবে 2। বুঝলা? ভালো করে বুঝ অঙ্কটাকে, যে যখন তাদের গুণফল ম্যাক্সিমাম হয়ে থাকবে, যখন তাদেরকে সমানভাবে ভাগ করা হয়ে থাকবে। ওকে, সরি। এরপর দেখ কোশ্চেনটা পড়। দুটি সমমানের আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে, দুটি সমমানের আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে কিউ আধান রাখা হলো। ব্যবস্থাটি সাম্যাবস্থা। কি বলছে, এ একটা আধান ক্যাপিটাল কিউ আর এ একটা আধান ক্যাপিটাল কিউ, রেখার মানে এদের মধ্যবর্তীকার ডিস্টেন্স হচ্ছে আর। ধর
সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অর্থাৎ এইখানটায় মানে r/2, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কত r/2-তে একটা স্মল কিউ আধানকে রাখা হলো, ব্যবস্থাটি সাম্যাবস্থায় কখন যদি থাকে তাহলে কিউ ইজিক্যাল টু কখন হতে, তাহলে সাম্যাবস্থায় যদি থাকে মানে কি, যে ধর এই ক্যাপিটাল কিউ আধানটাকে আমরা ধরছি, এই আধানটার উপর কি হচ্ছে, এই স্মল কিউ আধানটা ওইদিকে বল প্রয়োগ করবে, বিকর্ষণ বল, আবার এই আধানটাও বল করবে, মানে কি নেট ফোর্স ইজিক্যাল টু জিরো। যখন কোনো একটা সাম্যাবস্থায় থাকে তাহলে ওই কোনো একটা সিস্টেম, কোনো একটা ব্যবস্থা সাম্যাবস্থায় থাকা মানে কি ওই সিস্টেমটা নেট ফোর্স ইজিক্যাল টু জিরো এবং নেট টর্ক এটাও জিরো হতে থাকে। এখানে তো টর্ক তো কিয়া করছে নি, তাহলে ফোর্স কিয়া করছে, তাহলে নেট ফোর্স ইজিক্যাল টু জিরো। কোনো একটা জিনিস, কোনো একটা সিস্টেম, কোনো একটা ব্যবস্থা সাম্যাবস্থায় থাকা এর মানে হচ্ছে ওই সিস্টেমটার নেট ফোর্স এবং নেট টর্ক জিরো হওয়া। তাহলে নেট ফোর্স জিরো, এখানে যেহেতু টর্ক কি করছে নেট ফোর্স জিরো হয়ে থাকবে। তাহলে এই যে স্মল কিউ আধানটা এই ক্যাপিটাল কিউ আধানটার উপর যে ফোর্স স্কোয়ার করবে অর্থাৎ এফ ক্যাপিটাল কিউর উপর কিয়া করবে স্মল কিউ আধানটা, আর একটা হচ্ছে কি এফ ক্যাপিটাল কিউর উপর ক্যাপিটাল কিউ আধানটা ফোর্স কিয়া করবে, এটা হচ্ছে কি জিরো হয়ে থাকবে, এটার উপর এটাই তো নেট ফোর্স। তাহলে এটার ভ্যালু কত থাকবে 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর এটার মধ্যে ডিস্টেন্স কত r/2, তাহলে r/2 তার হোল স্কোয়ার, আর এটার ভ্যালু হয়ে থাকবে 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ, তাদের মধ্যে ডিস্টেন্স কত ক্যাপিটাল কিউর মধ্যে ডিস্টেন্স কত আর, তাহলে আর তার হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো হয়ে থাকবে। এরপর দেখ এখানটাতে আমরা করাচ্ছি, তাহলে এখানে আমাদের কি 1/4πε0 কেটে যাবে, ক্যাপিটাল কিউ স্মল কিউ কেটে যাবে, তাহলে এখানে 1/r/2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু না 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 এখানে ক্যাপিটাল কিউ ডাইরেক্টলি কেটে দিয়েছিল, ওটা হবে না। ওকে, একটু তোরা বুঝবি ভালো করে। ওকে চল নেক্সট, অব্যের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 হলে অর্থাৎ কে এর ভ্যালু কত দেওয়া রয়েছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 দেওয়া রয়েছে, তাহলে অব্যের তড়িৎ ভেদ্যতা চেয়েছে, তাহলে কে ইজিক্যাল টু স্যার কি হয়ে থাকবে এপসাইলন বাই এপসাইলন নট, এটা হচ্ছে এপসাইলন হচ্ছে কি যে কোনো মাধ্যমের অর্থাৎ এই যে এটার মাধ্যমের ক্ষেত্রে, তাহলে কে এর ভ্যালু কত দিয়েছে 5.4 এপসাইলন বাই এপসাইলন নট, তাহলে এপসাইলন ইজিক্যাল টু 5.4 ইন্টু এপসাইলন নটের ভ্যালু কে জানি 5.4, এই যে বলেছিলাম যে এপসাইলন নটের ভ্যালু মনে রাখতে হবে, কি বলেছিলাম 8.85 ইন্টু 10⁻⁻12 একক, তোরা জানিস তো এপসাইলনের একক তো আমাদের বলেই দিচ্ছিলাম যে এপসাইলন এটা গুণ করলে আমার অ্যান্সার লেখা আছে, তার অ্যান্সারটা হচ্ছে 47.8 ইন্টু 10⁻⁻12, আর একক তো তোরা জানোই কুলম স্কোয়ার নিউটন ইনভার্স ইন্টু মিটার টু দি পাওয়ার -2, এটা তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, পুরনো বাক্যে অ্যান্সার তোরা দিবি কিন্তু। ওকে চল, এরপর নেক্সট টপিকে আসবো আমরা, যেটা সেটা হচ্ছে কি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ইংরেজিতে লিখলে যেটা। দেখ দুটা আধান Q1, আমরা বলেছিলাম যে এখান থেকে সমস্ত জিনিসটা কি জানলাম, মান জানলাম, কিন্তু ওর অভিমুখ কি জানতে পেরেছি না, অভিমুখ কিন্তু আমরা জানতে পারিনি। চল, এই Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল কত হয়ে থাকবে, দেখ Q1, এই যে Q1 আধান, এই আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল, Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল, এটা কেমন ভাবে লেখা হয় F12, অর্থাৎ হচ্ছে কি 2 নম্বরের উপর বল, কার জন্য 1 নম্বর, F12 মানে কি 2 নম্বর আধানের উপর বল 1 নম্বরের জন্য, তাহলে যার উপর হবে সেটা বাইরে থাকবে, যার উপর হচ্ছে বাইরে থাকছে, যে করছে সেটা ভিতরে থাকবে। তাহলে F12 ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখবো 1/4πε0 Q1 Q2 বাই এদের মধ্যে ডিস্টেন্স কত r তার স্কোয়ার, আর এটা তো মান হলো, অভিমুখ হচ্ছে অভিমুখ একক ভেক্টর দ্বারা চিহ্ন করা হয়, আমরা ক্লাস 11 পড়েছি যে কোন ভেক্টরের চ্যাপ্টারে পড়েছি যে কোনো একটা ভেক্টরের অভিমুখ কি হচ্ছে ওই ভেক্টরের একক ভেক্টর, এই r ভেক্টর অনুযায়ী, এই যে r ভেক্টর মানে তাদের মধ্যে যে দূরত্ব
সেই দূরত্ব ভেক্টর কি করে, দূরত্ব ভেক্টরের যেটা একক ভেক্টর সেটা হচ্ছে দিক নির্ণয় করে, অর্থাৎ আর ক্যাপ। আমরা কি জানি কোন একটা ভেক্টর ইজ ইকুয়াল টু কি, মানে একক ভেক্টর, কোন একটা ভেক্টরে একক ভেক্টর আর ক্যাপ ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, সেই ভেক্টরটাকে যখন তার ম্যাগনিটিউড ওই অর্থাৎ সেই ভেক্টরের যেটা ম্যাগনিটিউড অর্থাৎ মডিউলাস যে মানটা রয়েছে সেটা দিয়ে যখন ভাগ করে দিই তখনই সেই ভেক্টরের কি বেরোয়, একক ভেক্টর নির্ণয় হয়ে যায়। তাহলে এইটা হলো। এরপর F12 এটাকে আমরা লিখতে পারি 1/4πε0 Q1 Q2 বাই আর কিউব। আর এখানে কি লিখছি, আর ভেক্টর। কেন স্যার, এই যে আর ক্যাপটাকে আর ভেক্টর লিখলাম আর আরেকটা আর লিখলাম, আর স্কোয়ার ছিল আর কিউব হয়ে গেলো। এই ফর্মটা মনে রাখবি। এটা হচ্ছে কি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এরপর তোদের যেটা একটা হোম টাস্ক, Q2 আধানের জন্য Q1 আধানের উপর কি আসিল বল, এইটাকে কেমনভাবে লিখতে পারি সেটা তোরা নির্ণয় করবি। একটা মাইনাস চিহ্ন আসবে, অর্থাৎ 1 নম্বর চার্জ 2 নম্বরের উপর বল ক্রিয়া করলে F12 যদি হয়ে থাকবে, 2 নম্বর চার্জ 1 নম্বরের উপর যেটা ক্রিয়া করবে সেটা হচ্ছে কি F21 হয়ে থাকবে, শুধু মাইনাস চিহ্ন একটা আসবে। ব্যাস, বুঝলাম। চল নেক্সট দেখ। এরপর আমরা কি দেখব, স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে তুলনা। আমরা মহাকর্ষ বল ক্লাস 11-এ পড়ে এসেছি, স্থির তড়িৎ বল এখানে পড়লাম ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। এদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তোদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, বা তোদের এসএকিউ টাইপেরও কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন দিতে পারে, যে কোনটি সত্য কোনটি মিথ্যা, এরকম বিভিন্ন রকমের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো একটা টপিক দেখ, সাদৃশ্য কি, দুটি বলে বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তান, অর্থাৎ দুটি বলেই হচ্ছে কি এফটা কিসের উপর ডিপেন্ড করছে, 1/r² এরকম ভাবে ডিপেন্ড করছে। তো অর্থাৎ ইনভার্স স্কোয়ার ল পূর্ণ করে। দুটি বলেই সংরক্ষিত অর্থাৎ কনজারভেটিভ ফোর্স, অর্থাৎ যেই পথেই এই বলের দ্বারা যে পথে ওয়ার্ক ডান হোক না কেন এই বলটার জন্য, সেগুলো হচ্ছে কি ওয়ার্ক ডান সেম হয়ে থাকে। অর্থাৎ কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কি হয়ে থাকে, কনজারভেটিভ ফোর্স সেই সমস্ত ফোর্সগুলোকে আমরা সংরক্ষিত বল বলবো, যে এই সমস্ত ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডানটা হয়ে থাকে সেটা প্রত্যেকটা পথের দ্বারাই সেম হয়ে থাকে, যে কোনো পথ দিয়ে নিয়ে যাক না কেন সেই পথের দ্বারা যে ফোর্সের দ্বারা ওই ফোর্সটার দ্বারা যে কার্য করা হয়ে থাকে সেই কার্যটা সেম হয়ে থাকে। ঠিক আছে। বৈসাদৃশ্য কি, মহাকর্ষ বলের তুলনায় স্থির তড়িৎ বল অনেক বেশি শক্তিশালী। আমরা আগেই দেখেছি মহাকর্ষ বল যদি 1 গুণ হয়ে থাকে সেখানে স্থির তড়িৎ বল ইলেকট্রোস্ট্যাটিক্স বল মানে স্ট্রং অনেক গুণ, 10⁻28 সামথিং এরকম। আর একটা কি তাহলে সাদৃশ্য হলো, বৈসাদৃশ্য একটা দেখানো। এরপর 2 নম্বর হচ্ছে আধানের প্রকৃতি অনুযায়ী স্থির তড়িৎ বল আকর্ষণ বা বিকর্ষণ। যদি +q - q অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক আধান কি করে পরস্পরকে আকর্ষণ করে, ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু মহাকর্ষী বল সর্বদাই আকর্ষণ ধর্মী। এটা হচ্ছে একটা ভালো বৈসাদৃশ্য। ওকে চল। এরপর আমরা কি দেখব, আধানের স্থির তড়িৎ একক। আধানের আমরা সিজিএস পদ্ধতিতে একক আমরা আগের ইয়াতেই জেনেছিলাম, লেকচারে জেনেছিলাম যে ইএসইউ আধান বা স্ট্যাট কুলম হয়ে থাকে। এরপর এর সংজ্ঞা যদি জিজ্ঞাসা করে যে 1 ইএসইউ আধান বলতে কি বুঝো, তাহলে আমরা কিভাবে লিখব। দেখ আমরা সিজিএস পদ্ধতিতে কে এর ভ্যালু কি বলেছিলাম, সিজিএস পদ্ধতিতে কে এর ভ্যালু আমরা 1 বলেছিলাম, সেই কে ড্যাশ বলেছিলাম সেখানে 1 ভ্যালু 1 ধরেছিলাম। এরপর আমরা যদি এফ ইজিক্যাল টু 1 ডাইন ধরি, আর ইজিক্যাল টু 1 সেন্টিমিটার যদি ধরা হয়ে থাকে, এবং Q1 ইজিক্যাল টু Q2 ইজিক্যাল টু যদি কিউ এটা যদি ধরি, তখন কি লিখব, তখন আমরা লিখতে পারি 1 ইজিক্যাল টু Q² ইজিক্যাল টু 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ লিখতে পারি Q ইজিক্যাল টু +-1 লিখতে পারি। তাহলে আমরা কি বলছি, দুটি সমমানের আধান Q1 Q2 কে কি ধরেছে কিউ, দুটি সমমানের আধান এটা লিখতে হবে শূন্য বা বায়ু মাধ্যমে, শূন্য বা যেহেতু কে এর ভ্যালু কে ড্যাশের ভ্যালু কি ধরেছি 1, তাহলে এটা লিখতে হবে শূন্য বা বায়ু মাধ্যমে দুটি সমমানের আধান 1 সেন্টিমিটার দূরত্ব থেকে এক ডাইন বল প্রয়োগ করে পরস্পরের উপর, তাহলে প্রতিটি আধানের মানকে 1 ইএসইউ আধান বলা থাকে। এরকম ভাবে তো লিখছি, দেখ দুটি সমমানের আধান 1 সেন্টিমিটার দূরত্ব থেকে যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, তাহলে প্রতিটি আধানের মানকে 1 ইএসইউ আধান বলা হয়ে থাকে। ঠিক আছে, 1 ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব বলা থাকে। তাহলে সংজ্ঞাটা তোরা লিখবি খুব সুন্দরভাবে খাতায় লিখে। এসআই পদ্ধতিতে কি লিখবো, এসআই পদ্ধতিতে 1/4πε0 এর ভ্যালু কত বলেছি 9 × 10⁻৯। তাহলে আমরা Q1
ইজ ইকুয়াল টু কিউ টু ইজ ইকুয়াল টু যদি কিউ ধরি আর যদি 1 মিটার ধরি আর এফটাকে 9 ইন্টু 10⁻৯ যদি ধরি, দেখ এফটাকে যদি 9 ইন্টু 10⁻৯ ধরি আর এখানে 9 ইন্টু 10⁻৯ কিউ স্কোয়ার বাই 1 তার হোল স্কোয়ার, তাহলে এটা কি হবে, তাহলে কিউ স্কোয়ার কিউর ভ্যালু হচ্ছে কত +-1 হয়ে থাকবে। তাহলে একই রকম ভাবে আমরা লিখবো এসআই পদ্ধতিতে কি শূন্য বা বায়ু মাধ্যমে দুটি সমমানের আধান 1 মিটার দূরত্বের ব্যবধানে থেকে পরস্পরের উপর 9 ইন্টু 10⁻৯ নিউটন বল প্রয়োগ করে তাহলে প্রতিটি আধানের মানকে 1 কুলম্ব বলা হয়ে থাকে। কি বললাম, শূন্য বা বায়ু মাধ্যমে, এখানে লিখতে হবে শূন্য বা বায়ু মাধ্যম, এই জিনিসটাকে ভালো করে মনে রাখতে হবে। শূন্য বা বায়ু মাধ্যমে দুটি সমমানের আধান পরস্পর 1 মিটার ব্যবধানে থেকে যদি পরস্পরের উপর 9 ইন্টু 10⁻৯ নিউটন বল প্রয়োগ করে তাহলে প্রতিটি আধানের মানকে 1 কুলম্ব বলা হয় থাকে। জিজ্ঞাসা করেছে 1 কুলম্বের সংজ্ঞা লেখো বা 1 ইএসইউ আধান বা 1 স্ট্যাট কুলম্বের সংজ্ঞা লেখো, তো অনেকে লিখতে পারে না কারণ জানে না, এরকম ভাবে পড়ানো হয়নি, তাই যারা পারে না তো তোদেরকে পড়িয়েছি আমি, তো তোরা জানবি, তোরা পরীক্ষার খাতায় করে দিও আসবি। চল এরপর আমরা নেক্সট টপিকে এগিয়ে যাই। এরপর আসছি দেখ তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে। তো ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে যখনই আমরা পড়বো তখনই আমাদেরকে দুটা জিনিস মনে রাখতে হবে। কিউ নট যখনই জিনিসটাকে দেখতে পাবি তখনই তোরা মনে রাখবি ওটা পরীক্ষক আধান, আর কিউটাকে যখনই দেখতে পাবি তখন সেটা উৎস আধান। এই দুটো জিনিস মনে রাখবো, কিউ মানে উৎস আধান, কিউ নট মানে পরীক্ষক আধান, ব্যাস। এরপর আসছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো স্যার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আমরা সংজ্ঞাটাকে লিখেলি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, চুপচাপ লেখেলে, তোরা চুপচাপ লেখ। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে আধানটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বলে। স্যার কি মাথা মুন্ডু বলে দিলেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ তোরা বুঝতে পারবি না। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্র মানে কি, যখনই একটা প্লাস কিউ চার্জকে রাখা হয়ে থাকে কোনো একটা জায়গায় তার চারপাশে এমন একটা অঞ্চল সৃষ্টি হয় যেখানে কি করবে, যে কোনো একটা আধান আসলে সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে থাকে। কারণ কি, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লাগছে, সেরকম বলছি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একটি একক ধনাত্মক মানে +1 কুলম্ব আধানকে রাখা হয় তাহলে আধানটি যে বল অনুভব করবে তাকেই ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলকেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হয়ে থাকে। এরপর ধর আমাদের কি বলছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে কিউ নট আধানের উপর ক্রিয়াশীল বল এফ হলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই জিনিস, ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেন বলতো, আমরা আরো জায়গায় দেখবো চুম্বক ক্ষেত্র অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি পড়বো, তার জন্যই বলা থাকে যে ক্ষেত্র প্রাবল্য, এটা বলছি কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে ক্ষেত্র প্রাবল্য কি থাকবে, কিউ নট আধানের উপর ক্রিয়াশীল বল কত স্যার এফ, তাহলে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলকে কি হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে এফ বাই কিউ নট। তাহলে ই ভেক্টর ই যেটার মান হয়ে থাকে সেটা হচ্ছে এফ বাই কিউ নট হয়ে থাকে। এই ই ভেক্টরে যেটা অভিমুখ হয়ে থাকে সেটা হচ্ছে এফ ভেক্টরের অভিমুখের সঙ্গে সমান হয়ে থাকবে, মানে এফ ভেক্টরে যেদিকে অভিমুখ হয়ে থাকবে ই ভেক্টর মানে বলটা যেদিকে ক্রিয়া করে সেদিকে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হয়ে থাকে। তাহলে অভিমুখ সম্পর্কে বুঝতে পারলাম যে বল যেদিকে ক্রিয়া করে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেদিকেই ক্রিয়া করে। তাহলে এফ ভেক্টর এখান থেকে যে ফর্মুলাটা প্রচুর ইম্পর্টেন্ট, এটা তোদেরকে প্রচুরভাবে মনে রাখতে হবে। এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ নট ইন্টু ই ভেক্টর, এই ফর্মুলাটাকে মাথার ভিতর খুবড়ির ভিতর ভালো করে ঢুকে রাখে, প্রচুর ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিষয়টা তোরা বুঝতে পারলাম। তাহলে যখনই আমরা কোনো একটা রাশি সম্পর্কে বলি তার একক মাত্রা তো বলে থাকি, চল একক মাত্রাগুলো বার করার চেষ্টা করি। চল একক সিজিএস পদ্ধতিতে ফার্স্টে আমরা সিজিএস এ দেখব। সিজিএস পদ্ধতিতে একক কি হয়ে থাকে, তো এফ ইজ ইকুয়াল টু আমরা কি বললাম, এফ ইজ ইকুয়াল টু ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট বা কিউ, তাহলে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট। এফ এর একক হচ্ছে কি
সিজিএস পদ্ধতিতে ডাইন, আর কিউ নট এটার একক হচ্ছে কি কুলম, তাহলে ডাইন পার কুলম বা ইএসইউ ডাইন পার কুলম, সরি ইএসইউ আধান, ইউএসইউ আধান লেখ, ইউএসইউ আধান বা স্ট্যাট কুলম, কুলম না এটা এসআই। আর এসআই পদ্ধতিতে কি লিখবো, এসআই পদ্ধতিতে ফোর্সের একক নিউটন আর আধানের একক কুলম, তাহলে নিউটন পার কুলম হয়ে থাকে। আরেকটি একক আছে, মানে এই ইলেকট্রিক ফিল্ডের আমরা আরেকটা একক পড়বো, আরেকটি একক আছে এর আরেকটি ইলেকট্রিক ফিল্ডের আরেকটা একক পড়বো, ইলেকট্রিক ফিল্ড আর একক আর একটি একক লিখে রাখ, পরে বুঝিয়ে দেবো কখন আমাদের এককটার প্রয়োজন হয়ে থাকবে। ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার, এটাও মনে রাখ, এটা আসবে এটা। এরপর হচ্ছে মাত্রাটা হোম টাস্ক তোদের, মাত্রাটা ক্যালকুলেশন করে আমরা কমেন্টে বলবি হোম ওয়ার্ক, এটা তোদের হোমওয়ার্ক, কারণ আমি তোদেরকে দেখিয়েছি অনেকগুলো মাত্রা বার করানো। কিউ আধানের জন্য আর দূরত্বে যেটা ক্ষেত্র প্রাবল্য, কিউ আধানের জন্য আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য, মানে একক ধনাত্মক আধানের উপর যে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে তো স্যার ক্ষেত্র প্রাবল্য। হ্যাঁ, তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এইখানে ধরো একটা প্লাস কিউ আধান রয়েছে, তাহলে 1/4πε0 Q1 Q2/r² লিখতি, সেরকমই তো এখানে +1 কুলম আধান রয়েছে, যখনই বলবে ক্ষেত্র প্রাবল্য তখন আর দূরত্বে গিয়ে একটা +1 কুলম আধান ধরবো, তাহলে ই ইজ ইকুয়াল টু 1/f ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 এর ভ্যালু +1 তার r/r², তাহলে এই এর ভ্যালু হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানেই হচ্ছে একক ধনাত্মক আধানের উপর যে বল ক্রিয়া করবে, সিম্পল। চল এরপর নিউমেরিক্যাল চলে আসি, নিউমেরিক্যাল করব, দেন আরো এগিয়ে যাব। ওকে চল কোশ্চেনটা পড় এবং তোরা টুক, তারপর ভিডিওটাকে পজ কর, দেন নিজে ট্রাই করার চেষ্টা কর, দিয়ে আমার সলিউশনটা দেখ কি বলছে। এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দুতে যথাক্রমে +Q এবং -Q 4টি আধান রাখা হলো, ওই বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি বলেছে দেখ। আমি তোদেরকে কালো পেনে ওইটা সলিউশনটা দিই। হ্যাঁ দেখ, এটা একটা বর্গক্ষেত্র, বাহুর দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এইখানে ধর +Q আধান রেখেছে, এখানেও ধর +Q আধান রেখেছে, এখানে ধর -Q আধান রেখেছে, এখানে আমাদের -Q আধান রেখেছে। তো এদের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে আমাদেরকে চেয়েছে, মানে এই বিন্দুটাতে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড চেয়েছে। তাহলে এইখানে যেখানে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড চাইবে সেখানে কি ধরবো, +1 কুলম চার্জ আছে আমরা ধরে নেব। তাহলে এই +Q, তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে থাকবে, তাহলে দেখ ই এর উপর এইদিকে বল প্রয়োগ করছে, মানে এই +Q, এই ও বিন্দুতে এই +Q আধানটার জন্য ও বিন্দুতে মানে +1 + কি হচ্ছে, মানে ধনাত্মক চার্জ পরস্পরকে রিপালশন বিকর্ষণ করবে, তাহলে এইদিকে বল কি করছে, ই এইদিকে বল করছে। দেখ যেহেতু এই ডিস্টেন্সটা সমান এবং এই চার্জটার মানও সমান, তাহলে তো স্যার এরা দুজন ক্যান্সেল আউট হয়ে যাবে, এইটা আর এটাই তো স্যার ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ, এরপর দেখ এইখানে কি হচ্ছে -Q +1 আকর্ষণ করবে, তাহলে এইদিকে আকর্ষণ করছে, +Q +1 তাহলে এদিকে বিকর্ষণ করছে, তাহলে এইদিকে নেট ফোর্সটা লাগবে, নেট ফোর্সের ডিরেকশন কোন দিকে হয়ে থাকবে, এইদিকে হয়ে থাকবে, নেট ফোর্সের ডিরেকশন এইদিকে হয়ে থাকবে। এর মান কত হয়ে থাকবে, নেট যেটা মানে ফোর্স মানে কি ইলেকট্রিক ফিল্ড, একক ধনাত্মক আধান, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেটা নেট লাগবে এটা হচ্ছে K Q +1 তার Q স্মল কিউ ডিভাইড r², আর এর ভ্যালু স্যার কত, এই ডিস্টেন্সটা আমরা ধরছি r, মানে এটা হচ্ছে r, তাহলে r তার স্কোয়ার হয়ে থাকবে। এরপর আমাদেরকে r এর ভ্যালু, এটা একটা হলো এটার জন্য, আর এটা আমরা এই আকর্ষণ বলটার জন্য, এটা বিকর্ষণ বলটার জন্য কি লিখবো, K Q r² লিখবো। ওকে, এরপর দেখ আর এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে কি করে, সেটা তোরা ইয়াতে দেখবি, আমি তোদেরকে বলে রেখেছিলাম যে বেসিক ম্যাথমেটিক্সে তোদেরকে ভালো করে পড়িয়ে রেখেছিলাম। তাহলে এইটা দেখছে এ, তাহলে এইটার ভ্যালু হয়ে থাকবে কত, a/2, এইটা হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত 45 ডিগ্রি হয়ে থাকবে। তাহলে দেখ এরপর tan 45 ডিগ্রি সমান কত থাকবে, tan 45 ডিগ্রি না, tan 45 ডিগ্রি চাইনি, এই ডিস্টেন্সটা চাইতে হতো, অর্থাৎ তোরা লেখ cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে কত স্যার, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কত a/2, অতিভুজ ভূমি বাই অতিভুজ হচ্ছে এই ডিস্টেন্সটা যেটা আমরা r ধরেছি, তাহলে r ইজ ইকুয়াল টু a/2 cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত 1/√2, তাহলে 1/√2, তাহলে এই √2 এই √2 একটা √2 থাকবে, তাহলে a/√2, তাহলে r এর ভ্যালু কত হচ্ছে a/√2, এখানে আমরা সিম্পল বসাবো, তাহলে এখানে হচ্ছে কি 2kq r², r এর ভ্যালু 2kq, r এর ভ্যালু a/√2, a² উপরে 2,
তাহলে 4kq বাই a স্কোয়ার, 4kq বাই a স্কোয়ার, 4kq বাই a স্কোয়ার। এরপর কে এর ভ্যালু 1 বাই, এরপর আমাদের যেটা নেট আমাদের বার করতে বলেছো, তাহলে ই নেট যেটা আসবে 4 এর ভ্যালু কে এর ভ্যালু হচ্ছে কত 1 বাই 4 পাই এপসাইলন নট, 1 বাই 4 পাই এপসাইলন নট, আর উপরে 4q বাই a স্কোয়ার। যেহেতু আমাদের কে তো নাই ইন টার্মস অফ, তাহলে এখানে কি লিখবো 4 4 কাটবে, তাহলে আমরা লিখতে পারবো 1 বাই পাই এপসাইলন নট কিউ বাই এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার, 1 বাই পাই এপসাইলন নট কিউ বাই এ স্কোয়ার। ওকে, চল নেক্সট কোশ্চেনে চল। দেখ, দুটি বিন্দু আধান +8q এবং -2q যথাক্রমে x ইজিক্যাল টু 0 ও x ইজিক্যাল টু 1, x ইজিক্যাল টু l, এটা l দূরত্বে অবস্থিত। x অক্ষের উপর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান 0 থাকবে? আমরা এটা হচ্ছে x অক্ষ আর আমাদের y অক্ষ আমরা জানি, এটা হচ্ছে আমাদের x অক্ষ। x অক্ষের উপর x ইজিক্যাল টু 0 মানে এটা ধর মূল বিন্দু, x ইজিক্যাল টু 0, এখানে কি রয়েছে +8 কুলম্ব চার্জ রয়েছে, মানে এখানে একটা +8 কুলম্ব চার্জ রয়েছে। আর x ইজিক্যাল টু l বিন্দুতে, মানে x ইজিক্যাল টু l বিন্দুতে -2 কুলম্ব চার্জ রয়েছে। x অক্ষের উপর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মান, x অক্ষের উপর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে? এটা লেখ 0 হবে, কোশ্চেনটা ভুল আছে, 0 হবে না, কোন বিন্দুতে 0 হবে? আমরা ধরছি x অক্ষের উপর এই বিন্দুতে মান 0 থাকবে +1। এখানে +1 মানে কি চার্জ রয়েছে, এটা হচ্ছে x, এখান থেকে এটা ডিস্টেন্স কত স্যার l, আর এখান থেকে এটা ডিস্টেন্স আমরা ধরে নিলাম r, এখান থেকে এটা ডিস্টেন্স ধরে নিলাম r, তাহলে +1 করলাম, তাহলে এই বিন্দুর এই +8 কুলম্ব চার্জের জন্য এখানে ফোর্স লাগবে, আর এইটা একে আকর্ষণ করবে, তাহলে ই কে এদিকে বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ বলের মান এইটা, আর ই এদিকে আকর্ষণ করবে যেটার মান হচ্ছে এইটা। তাহলে আমরা লিখবো নেট ফোর্স ইজিক্যাল টু নেট ইলেকট্রিক ফিল্ড ই নেট, যেটা কি বলেছে প্রশ্নে বলা দিয়েছে নেট ইলেকট্রিক ফিল্ড 0, তাহলে ই নেট ইজিক্যাল টু 0। এরপর দেখ, এরপর খুব ভালো করে বুঝবি, তাহলে এইটার জন্য এই আধানটার যেটা ইলেকট্রিক ফিল্ড লাগবে সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কোয়ার, তাহলে 8q q1 q2 বাই r স্কোয়ার। আর হচ্ছে কত স্যার? আর তার হোল স্কোয়ার, আর তার হোল স্কোয়ার, এই তো, হ্যাঁ স্যার, আর তার হোল স্কোয়ার। আর এই একে কি করবে আকর্ষণ করবে, এটা আকর্ষণ করবে, আর এখানে স্যার কি চার্জ রয়েছে -2, তাহলে প্লাসে লেখ না 1/4 পাই এপসাইলন নট q1 q2 মানে -2q বাই r স্কোয়ার। আর এর ভ্যালু কত হয়ে থাকবে? এটার দূরত্ব স্যার আর এটার দূরত্ব তো l, তাহলে r মাইনাস l তার হোল স্কোয়ার, মানে এই দূরত্বটা কত হয়ে থাকবে? এই দূরত্ব এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে r, এইখান থেকে এটার দূরত্ব l, তাহলে এইখান থেকে এটার দূরত্ব কত হয়ে থাকবে? r মাইনাস l, তাহলে r মাইনাস l তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বুঝলা? হ্যাঁ স্যার বুঝলাম। এরপর 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট কেটে যাবে, এবার 8q বাই r স্কোয়ার ইজ ইকুয়াল টু 2q r মাইনাস l তার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে 2q 4, তাহলে এখানটাই করছি দেখ 4/r স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/r মাইনাস l তার হোল স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ স্যার। এরপর দেখ 2/r তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস r মাইনাস l, 1/r মাইনাস l তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারি 2/r ইজ ইকুয়াল টু 1/r মাইনাস l লিখতে পারি। এরপর দেখ এখানটায় 2r মাইনাস 2l ইজ ইকুয়াল টু r, তাহলে 2r এদিকে আর গেলে r, আর এদিকে 2l, তাহলে r ইজ ইকুয়াল টু 2l, r ইজ ইকুয়াল টু 2l, মানে এক্স অক্ষের উপর 2l দূরত্বে, মানে এই যে দূরত্বটার দ্বিগুণ দূরত্বে +1 কুলম্ব চার্জটাকে রাখলে ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হয়ে থাকবে। ব্যাস, খুব সুন্দর অঙ্ক, বুঝবি অঙ্কটা, রিপিটেডলি ভাবে বুঝতে পারবি। নেক্সট অঙ্কে আসছি, তোরা কোশ্চেনটা তোরা ভিডিওটা পজ কর, কোশ্চেনটাকে তুল, পর একই নিয়ম একই রুল অ্যান্ড রেগুলেশন। দেখ কোশ্চেনটা কি বলছে, কিউ মানে 3টি আধান এল দৈর্ঘ্যে সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষ অবস্থা ভরকেন্দ্রে ক্ষেত্র প্রাবল্য। দেখ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এটাও এল, এইটাও এল, এইটাও এল। কিউ মানে 3টি আধান, এখানে কিউ মানে 3টি আধান 3টি শীর্ষবিন্দুতে শীর্ষ অবস্থা ভরকেন্দ্র মানে এইখানটায়। দেখ এরপর তোদের যেটা বেশি হবে কি বলেছে, ভরকেন্দ্রে ক্ষেত্র প্রাবল্য আমাদেরকে চেয়েছে।
ই নেটের ভ্যালু আমাদেরকে চেয়েছেন। দেখ, তো দেখ এইখান থেকে এই ডিস্টেন্স, এখান থেকে এটার ডিস্টেন্স, আর এখান থেকে এটার ডিস্টেন্স আমাদেরকে ফার্স্টে বার করতে হবে। এই ডিস্টেন্সটা প্রত্যেকটা এইটারও যা, এইটারও যা, এইটারও বাহুর দৈর্ঘ্য সেম হয়ে থাকবে। হবে না? হবে না? আচ্ছা, সেম হয়ে থাকবে। দেখ, ই এই দিকে যে বলটা প্রয়োগ করবে, মানে ইলেকট্রিক ফিল্ড কী করবে, এই দিকে অভিমুখ হয়ে থাকবে না, এখানে +1 চার্জ করে লাগলে ই একে এইদিকে ক্রিয়া করবে, আর এই চার্জটা একে এইদিকে ক্রিয়া করবে। তাহলে এইদিকে যেটা ক্রিয়া করবে সেটা যদি আমরা ই ধরি, এটারও মান ই, এটারও মান ই হয়ে থাকবে। হবে না? হবে না? এরপর দেখ, এই কোণটা কত? 60 ডিগ্রি, এর হাফ কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, ওকে। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি, যেহেতু একান্তর কোণ। দেখ, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, এই কোণটা কি, দাঁড়া, দাঁড়া, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আমি প্রথম থেকে কাটছি, কেটে আসছি। চল দেখ, ত্রিভুজটা আঁকলাম, ওকে। এটার দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল, এখানেও কিউ চার্জ রয়েছে, এখানেও কিউ চার্জ রয়েছে, এখানেও কিউ চার্জ রয়েছে। এইটা হচ্ছে ভরকেন্দ্র, এখানটা হচ্ছে ভরকেন্দ্র। দেখ, এই ডিস্টেন্সটা সেম, এইটার গোটাটার দৈর্ঘ্য 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো দেখ, ওকে, ই একে এইরকমভাবে যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে এইদিকে, ই এইদিকে যে বলটা প্রয়োগ করবে এটা এইদিকে, আর এই চার্জটা প্লাস, এখানে তো +1 কুলম্ব চার্জ থাকবে, বল প্রয়োগ করবে এইদিকে ই, এই প্লাস এই কিউটা এই +1কে যে বলটা প্রয়োগ করবে এদিকে ই, এই প্লাসটা একে যেটা কি করবে সেটা হচ্ছে এদিকে ই। এরপর দেখ, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই কোণটা 30 ডিগ্রি, 30, এইটা হচ্ছে কত, এই কোণটা 30 ডিগ্রি তো, তাহলে দেখ এই কোণটাও 30 ডিগ্রি হবে। দেখ, একটু ভেবে দেখবি, এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি ই cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, মানে এই ভেক্টরটা, ই ভেক্টরটার, সব তো ভেক্টর, এই ভেক্টরটার উপাংশ লিখছি ই cos 30 ডিগ্রি, মানে এটা ভেঙে দিলাম, আর এইদিকে হচ্ছে ই sin 30 ডিগ্রি, আর এইটাও ভাঙবো যখন এইদিকে হবে ই cos 30 ডিগ্রি, আর উপর দিকে হবে ই sin 30 ডিগ্রি, ই sin 30 ডিগ্রি। হবে না? হবে না? হবে। আর এইদিকে ই, তাহলে ই নেট কি লিখবো, ই নেট ইজ ইকাল টু, ই নেট কি হয়ে থাকবে, নেট যেটা লিখবো ওইদিকে হচ্ছে 2e sin 30 ডিগ্রি, আর এদিকে হচ্ছে -ই লিখতে পারি, ম্যাগনিটিউডে দেখছি, তাহলে 2e sin 30 ডিগ্রি, তাহলে 2e কমন নেব, 2 sin 30 ডিগ্রি -1, sin 30 ডিগ্রি ভ্যালু করতে হচ্ছে হাফ, ই 2 ইন্টু হাফ -1, তাহলে 2 কেটে যাবে, তাহলে ই নেটের ভ্যালু কত হয়ে থাকবে, 0, নেটের ভ্যালু 0, অর্থাৎ নেট ইলেকট্রিক ফিল্ড ভরকেন্দ্রে কত, 0। অঙ্কটাকে আরেকবার ভালো করে বুঝবি, ভালো করে বোঝানো রয়েছে, যে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, প্রত্যেকটা দৈর্ঘ্য এল, দরকার নেই, কিউ চার্জ কিউ চার্জ কিউ চার্জ, এই কিউ ভরকেন্দ্র মানে +1, এই কিউ চার্জের জন্য এই +1 উপর চার্জ এদিকে ক্রিয়া করবে, যেহেতু পজিটিভ পজিটিভ, এইটাও এইদিকে, আর এইটার জন্য এটা এইদিকে। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, এই কোণটা 30 ডিগ্রি হয়ে থাকবে, এদের মধ্যে যে কোণটা ই এর সঙ্গে এই কোণটা, তাহলে এই কোণটার যেটা অনুভূমিক উপাংশ ই sin 30 ডিগ্রি, উলম্ব উপাংশ ই, অনুভূমিক উপাংশ ই cos 30 ডিগ্রি, উলম্ব উপাংশ ই sin 30 ডিগ্রি। এই ইলেকট্রিক ফিল্ডের অনুভূমিক উপাংশ ই cos 30 ডিগ্রি, উপর দিকে যে উঠাংশ ই sin 30 ডিগ্রি, ই cos 30 ডিগ্রি, ই cos 30 ডিগ্রি পরস্পরকে কাটাকুটি করে দিচ্ছে, কারণ এটা ডিরেকশন এইদিকে, এটা ডিরেকশন এইদিকে, আর এটা ডিরেকশন এইদিকে হয়ে থাকবে। উপর দিকে ই sin 30 ডিগ্রি প্লাস ই sin 30 ডিগ্রি, মানে 2e sin 30 ডিগ্রি, আর নিচের দিক দিয়ে ই, তাহলে নিচের দিক দিয়ে হচ্ছে কি মাইনাস, উপর দিক দিয়ে 2e sin 30 ডিগ্রি মাইনাস নিচের দিকে ই কমন নিয়ে নিলাম, 2 sin 30 ডিগ্রি -1, sin 30 ডিগ্রি ভ্যালু হাফ, 2 কেটে গেল, তাহলে 1 - 1 0, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ভরকেন্দ্রে 0। চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে কি বলেছে, ক্যাপিটাল কিউ ও -2 কিউ দুটি বিন্দু আধানে কিছু ব্যবধানে আছে, কিউ বিন্দুতে ক্ষেত্রফল ই হলে -2 কিউ বিন্দুতে ক্ষেত্রফল কত। তো কি বলেছে দেখ, ক্যাপিটাল কিউ আর একটা -2 কিউ, এটা
কিছুটা ব্যবধানে আর দূরত্বে রয়েছে। তো যখন কি বলছে কিউ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, কিউ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে কিউ বিন্দুতে +1, এটার ভ্যালু কত দিয়ে রয়েছে ই, তাহলে ই এর ভ্যালু কত হয়ে থাকবে 1/4πε0 -2q বাই এদের মধ্যে দূরত্ব কত r², আর এটা তো +1, তাহলে এটার ভ্যালু ই। তাহলে -2q বিন্দুতে যখন বলবে তখন এখানে কি লিখবো +1 লিখবো। তাহলে এটার ভ্যালু আমরা হচ্ছে ই1, তাহলে 1/4πε0 q1, তাহলে q1 এইটার জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, তাহলে ক্যাপিটাল কিউ বাই আর তার স্কোয়ার। এইখানে দেখ তাহলে এটার ভ্যালু আমাদেরকে চেয়েছে, তাহলে 1/4πε0 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটার ভ্যালু কত হয়ে থাকবে, এটার ভ্যালু হচ্ছে e/2 আর -e/2, তাহলে এটার ভ্যালু হচ্ছে কি -e/2, তাহলে -e/2, এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। ই1 এর ভ্যালু কত হয়ে থাকবে -e/2 হয়ে থাকবে, ই1 এর ভ্যালু -e/2, এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার হয়ে থাকবে। ওকে, চল তার পরবর্তী প্রশ্নে চলে যাই। তো কি বলেছে, একটি আহিত তৈলবিন্দু এত ভোল্ট পার মিটার, আমরা কি বলেছিলাম যে ভোল্ট পার মিটার মানে কি ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্রে ভাসমান অবস্থায় আছে তৈলবিন্দুর আধান কত, তৈলবিন্দুর মাস দেওয়া রয়েছে, তো ভাসমান অবস্থায় মানে এদিক ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে ক্রিয়া করছে, এদিক দিয়ে কি করছে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করছে, এর ভ্যালু কত 3 × 10⁴ ভোল্ট পার মিটার হয়ে থাকবে। এইখানে কি করছে এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে একটা মাস এম ভরের মাস এম ভর দেওয়া রয়েছে, এম ভরের ভ্যালু কত দিয়েছে 9.9 × 10⁻⁻15 কেজি দেওয়া রয়েছে, এত কেজি দেওয়া রয়েছে। তাহলে এদিকে কি করবে মাস যেহেতু রয়েছে তার নিচের দিকে দিয়ে ভর ক্রিয়া করবে, আর যেদিকে উপর দিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড রয়েছে তাহলে এদিকে কিউ ইন্টু ই ফোর্স ক্রিয়া করছে, তাহলে ভাসমান অবস্থায় আছে মানে ভাসছে, তাহলে কি হয়ে থাকবে কিউ ই ইজিক্যাল টু কত থাকবে এমজি হয়ে থাকবে, নেট ফোর্স ইজিক্যাল টু 0, নেট ফোর্স উপরের দিক দিয়ে কিউ ই নিচের দিক দিয়ে এমজি, তাহলে কিউ ই মাইনাস এমজি ইজিক্যাল টু 0, তাহলে কিউ ই ইজিক্যাল টু এমজি আমরা লিখতে পারবো। কিউর ভ্যালু চেয়েছে তাহলে এম জি বাই ই, এম এর ভ্যালু 9.9 × 10⁻⁻15, জি এর ভ্যালু দেওয়া রয়েছে 10, আর এদিকে ই এর ভ্যালু দেওয়া রয়েছে 3 × 10⁴, 3 × 10⁴ ভোল্ট দেওয়া রয়েছে। তাহলে এখানে কি হয়ে থাকবে 3.3, 3 3 9, আর 10⁴ এখান থেকে হচ্ছে 10⁻⁻14, তাহলে 3.3 × 10⁻, এটা যখন -4 যাবে তাহলে -19 -18, এটা কুলম্ব হয়ে থাকবে 3.3 × 10⁻⁻18 কুলম্ব হয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের ফাইনালি কিউর যে ভ্যালুটা 3.3 × 10⁻⁻18 কুলম্ব। বুঝলাম, চল এরপর তোদের লাস্ট টপিকে আসছি, যেটা আজকের লাস্ট টপিক, এটা হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা জিনিসটা কি সেটা তোকে বুঝাবো, যেটাকে ইলেকট্রিক লাইন অফ ফোর্স বলা হয়ে থাকে। দেখ কি লেখা আছে, তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রকে দৃষ্টিগোচর করার একটি পদ্ধতি। এই যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, এটাকে দেখার একটা পদ্ধতি, দৃষ্টিগোচর করার একটা পদ্ধতি হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার সাহায্যে আমরা কি বলছি যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের স্যার মান রয়েছে, তড়িৎ ক্ষেত্রের একটা অভিমুখও রয়েছে, সেইগুলা কার সাহায্যে বুঝবো, এই তড়িৎ বলরেখার সাহায্যে বুঝবো। কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মান এবং তড়িৎ ক্ষেত্রের অভিমুখকে আমরা বোঝার জন্য কিছু কাল্পনিক রেখাকে আবিষ্কার করেছি, যাতে আমরা তড়িৎ ক্ষেত্রের দিক এবং মানকে বুঝতে খুব সহজে পারি, সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা। তা তড়িৎ কি লেখা আছে দেখ, তড়িৎ বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ সম্পর্কে জানা যায়। কোনো একটা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ জানা যায় এই তড়িৎ বলরেখার সাহায্যে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকেই বলা হয় ক্ষেত্র প্রাবল্যের মান। দেখ এটা হচ্ছে একটা প্লাস কুলম মানে +1 কুলম চার্জ বা +q একটা চার্জ। তড়িৎ বলরেখা কি হয়ে থাকে এদিক থেকে বেরাবে, এরকম ভাবে তড়িৎ বলরেখাগুলো বেরায়, এরকম ভাবে তড়িৎ বলরেখাগুলো বেরায়, নির্গত হয়। এরকম ভাবে নির্গত হয়ে থাকে। ওকে, তো কি বলেছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ক্ষেত্রফলের মধ্যে, এই বিন্দুতে একক ক্ষেত্রফল, ধর এইখানটা এক একক ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 3টা বেরিয়েছে, এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। যদি 4টা 5টা, এই যে দেখ এখন বেরাচ্ছে
1 2 3 4 5 5টা, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে ক্ষেত্র প্রাবল্যের মান বলা থাকে। ক্ষেত্র প্রাবল্যের দিক এর মান তো জানলাম যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হয়ে থাকে। তড়িৎ বলরেখার সাহায্যে মানটা আমরা জানতে পারলাম যে এরকম ভাবে মান জানবো। স্যার দিক কি করে জানবো? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বলরেখার স্পর্শকের অভিমুখে, তড়িৎ বলরেখা কোনো একটা বিন্দু ধরলো, সেই বিন্দুতে আমরা স্পর্শক বা ট্যানজেন্ট টানবো। ধর এইটা হচ্ছে বলরেখাটা, এই বিন্দুতে আমাদের এই বিন্দুতে নির্ণয় করতে, তাহলে এই বিন্দুতে আমরা স্পর্শক বা ট্যানজেন্ট টানলাম, ট্যানজেন্ট টানবো, তাহলে এটাই হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হয়ে থাকবে। ধর বি বিন্দুতে আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে বি বিন্দুতে স্যার স্পর্শক টানবো, এটাই হচ্ছে বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হয়ে থাকবে। ধর আমাদের এরকম একটা গ্রাফ দেওয়া রয়েছে, আমাদের বললো এই বিন্দুতে সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে আমরা একটা স্পর্শক টানবো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হয়ে থাকবে। ধর এই বিন্দুতে বি বিন্দুতে চাইলো, তাহলে এখানে স্পর্শক টানবো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হয়ে থাকবে। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে ক্ষেত্র প্রাবল্যের মান এবং ক্ষেত্র প্রাবল্যের দিক তড়িৎ বলরেখার সাহায্যে জানা যায়। তড়িৎ বলরেখা হচ্ছে একটা কি কাল্পনিক রেখা, যেটার সাহায্যে আমরা দৃষ্টিগোচর করি তড়িৎ ক্ষেত্রকে, তড়িৎ ক্ষেত্রকে দেখার একটা পদ্ধতি, জাস্ট আর কিছুই নয়। তড়িৎ বলরেখা তড়িৎ ক্ষেত্রকে দেখার একটা শুধুমাত্র পদ্ধতি, বুঝলি? চল এরপর দেখ, আমাদেরকে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যে প্লাস কিউ আধান থেকে তড়িৎ যে বলরেখাগুলো সেগুলো নির্গত হয়, এরকম ভাবে নির্গত হতে থাকে, এরকম ভাবে নির্গত হয়। এরকম গোটায় বার করে, হ্যাঁ। আর মাইনাস কিউ কি হয়, তড়িৎ বলরেখাগুলো এসে প্রবেশ করে, তড়িৎ বলরেখাগুলো মাইনাস কিউ আধানেতে এসে প্রবেশ করে। এটা আমি করছি না, এটা তোরা বুঝবি, ছবি বইয়ে বেশ ভালো করে ছবি দিয়ে আছে, তোরা দেখবি যে মাইনাস কিউ আধানেতে ছবি এসে প্রবেশ করে, মাইনাস কিউ আধান, ছায়াটা পড়ছে, মাইনাস কিউ আধানাতে এসে কি করবে, তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করে থাকবে। আর প্লাস কিউর ক্ষেত্রে কি বললাম, তড়িৎ বলরেখাগুলো নির্গত হতে থাকে। ওকে, এটা মাথায় রাখবি যে মাইনাস কিউ আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো এসে এসে প্রবেশ করে, আর প্লাস কিউ আধান থেকে তড়িৎ বলরেখাগুলো নির্গত হয়। বুঝলি? দিয়ে দেখ, এইটা ধর প্লাস কিউ চার্জ রয়েছে, এদিকে স্যার মাইনাস কিউ চার্জ রয়েছে, তাহলে কি হয়ে থাকবে, প্লাস কিউ চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো নির্গত হবে এবং মাইনাস কিউ চার্জেতে এসে প্রবেশ করবে, প্লাস কিউ চার্জ থেকে নির্গত হবে এবং মাইনাস কিউ চার্জেতে এসে প্রবেশ করবে। এদিক দিয়ে তড়িৎ বলরেখাগুলো কি হবে, নির্গত হবে, আর এদিকে তড়িৎ বলরেখাগুলো এসে প্রবেশ করবে। বুঝতে পারলাম? ওকে, এরপর দেখ দুটা প্রশ্ন পরীক্ষায় বা তোদের জ্ঞানের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, দুটি তড়িৎ বলরেখা পরস্পর ছেদ করে না কেন, এটা একটা কোশ্চেন। ধর এ একটা তড়িৎ বলরেখা, এই একটা তড়িৎ বলরেখা, এটা অভিমুখে এইদিকে, এটা অভিমুখে এইদিকে, আমাদেরকে এই বিন্দুতে যদি ছেদ করে, দুটি তড়িৎ বলরেখা ছেদ করে পি বিন্দুতে, তাহলে এইদিকে একটা স্পর্শক টানবো, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এইদিকে, আবার এইদিকে একটা স্পর্শক টানা যাবে এই তড়িৎ বলরেখাটার সঙ্গে এর ইলেকট্রিক ফিল্ড এইদিকে। তাহলে কি হচ্ছে, একটা বিন্দুতে দুটো অভিমুখ কখনো সম্ভব? একটা লোক দুটা রাস্তা দিয়ে, একটা নির্দিষ্ট বিন্দুতে দুটো রাস্তা দিয়ে হাঁটতে পারবে? পারবেন? দেখবি এক একটা রাস্তা রয়েছে যে এরকম ভাবে এসে এদিকেও একটা ভেঙে আছে, এদিকেও একটা ভেঙেছে, এই লোকটা যখন এখানে দাঁড়িয়ে আছে সে কি এরকম ভাবে দুটো পা দিয়ে হাঁটতে যেতে পারবে দুটো রাস্তায়? একটা লোক দুটা নৌকায় পা দিয়ে কি হাঁটতে পারবে? পারবে না জীবন। সেরকমই তড়িৎ বলরেখাও দুটো নৌকায় পা দিয়ে হাঁটা যায়। তার জন্য কি বলছে, যে কোনো বিন্দুতে দুটো স্পর্শক টানা সুন্দরভাবে লেখা রয়েছে, দেখ দুটি বলরেখা একটি বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর মধ্যে দুটি স্পর্শক টানা যেত, অর্থাৎ একটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যে দুটি অভিমুখ থাকতো, যা অসম্ভব। এই জন্য বলছে দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ কখনোই করে না। নেক্সট যেটা, তড়িৎ বলরেখাগুলি বদ্ধ হয় না কেন? কেন তড়িৎ রেখাগুলো কখনো কি হচ্ছে, প্লাস কিউ থেকে নির্গত হচ্ছে এবং মাইনাস কিউতে এসে প্রবেশ করছে, আর মাইনাস কিউর ক্ষেত্রে কি হচ্ছে, অসীম থেকে নির্গত হচ্ছে, প্লাস কিউতে এসে অসীম থেকে নির্গত হয়ে মাইনাস কিউ আধানে এসে প্রবেশ করছে ঋণাত্মক আধানের ক্ষেত্রে। ধনাত্মক আধানের ক্ষেত্রে কি হচ্ছে, যে প্লাস ধনাত্মক আধান থেকে নির্গত হচ্ছে এবং অসীমে গিয়ে মিলে আছে, তাহলে ওরা বদ্ধ হবে এটা কি করে? এটাই লিখেছে, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো শুরু হয়ে অসীমে গিয়ে শেষ হয়, একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো অসীমে শুরু হয়ে আধানে এসে শেষ হয়। তাই তড়িৎ বলরেখাগুলো বদ্ধ নয়। ব্যাস, সুন্দরভাবে লেখা রয়েছে। এরপর দেখ এইচ.সি. ভার্মার যে বইটা রয়েছে, সেখানে এইচ.সি. ভার্মা খুব ভালোভাবেই লিখেছে
যে দ্য লাইন্স অফ ফোর্স আর পিওরলি জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন which help us to visualize the nature of electric field in a region. They have no physical existence. বলেই দিয়েছে যে লাইন অফ ফোর্স অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইন অফ ফোর্স এটা জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন, এটা একটা জ্যামিতিক ধারণা যার মাধ্যমে ভিজুয়ালাইজ আমরা দেখতে পাই নেচার অফ ইলেকট্রিক ফিল্ডের নেচার, তড়িৎক্ষেত্র প্রাবল্যের যে প্রকৃতি সেটা জানতে পারি একটা কোনো জায়গায়, একটা কোনো ক্ষেত্রে। এর কোনো ফিজিক্যালি মানে তড়িৎ বলরেখা যে কোনো একটা রাশি সেরকম কিন্তু ফিজিক্যালি এক্সিস্ট নয়, এটা একটা জিওমেট্রিক্যালি ধারণা, একটা জ্যামিতিক ধারণা যার মাধ্যমে আমরা তড়িৎ বলরেখাগুলোকে খুব সহজেই তড়িৎ ক্ষেত্রকে খুব সহজেই চিনতে পারি এই তড়িৎ বলরেখার সাহায্যে। এর কোনো ফিজিক্যালি এক্সিস্টেন্স নেই, নো ফিজিক্যাল, দে হ্যাভ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স। এইসি ভার্মার যে বইটাতে রয়েছে সেখানে এই লাইনটা লেখা রয়েছে। তো আজকে তোদের এটা করালাম, এর পরের দিন আমরা যেটা করাবো সেটা হচ্ছে তোদের তড়িৎ দ্বিমেরু, তারপর যে সমস্ত টপিকগুলো রয়েছে সমস্ত জিনিসটা গস লো রয়েছে, অনেকটা রয়েছে, আর কারিক 2টো লেকচার রাখবে, তাহলে এটা শেষ হবে। এবং তোদেরকে যেটা আগে বললাম যে পিডিএফ পারিস তো আমার ওই ইমেল আইডিটাই তোরা দিয়ে দিতে পারিস একটা পিডিএফ করে সমস্ত এমসিকিউ পার্টটা, ইলেকট্রিক ফিল্ডের সমস্ত এমসিকিউ পার্টটা আমি তোদেরকে সলিউশন করে ভিডিও আপলোড করিয়ে দেবো, ঠিক আছে? চল আজকে তোরা বন্ধুদের মধ্যে এই চ্যানেলটাকে শেয়ার কর, চ্যানেলটা সাবস্ক্রাইব কর, লাইক কর, এবং যেটা যেটা অসুবিধা হচ্ছে তোরা সেটা কমেন্টে বল। তোরা যদি কমেন্ট না করি তাহলে আমি কি বুঝবো যে তোর কোনো প্রবলেম নেই, তোরা ক্লিন অ্যান্ড নিট। চল এই তাই, এরপর তোরা তোদের বন্ধুদের মধ্যে শেয়ার কর, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব কর, লাইক কর। তো আজকের মতো থ্যাংক ইউ তোদেরকে, एक बड़ा वाला थैंक यू। बहुत दिनों से एक बात मैं कहना चाहता था आपको सभी को, बट कह नहीं पा चाहता था, तो आप सभी को एक बड़ा वाला थैंक यू। चलो टाटा।